নমস্কার বন্ধু, আমি পীযূষকান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে স্টুডিওতে আপনাদের স্বাগত। আমার ঘনিষ্ঠ বন্ধু ভবতোষচন্দ্র দাসের 31শে জানুয়ারিতে রিটায়ারমেন্ট করেছে। তার ফেয়ারওয়েলের অনুষ্ঠান আজ 4 ফেব্রুয়ারি আমাদের নৈহাটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে নৈহাটি স্টেশনের পক্ষ থেকে। দেখতে থাকুন ভবতোষ দাসের বিদায় সম্ভাষণ কেমন হচ্ছে। যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, দেখতে থাকুন। দাসদাকে একেবারে ক্যাপ্টেনের মতোই লাগছে জাহাজের। হ্যাঁ, প্যান্ডেল এমন সাজিয়েছে মনে হচ্ছে বিয়ে বাড়ির কোনো প্যান্ডেল। অদ্ভুত। দাসদাকে কনগ্রাচুলেশন, এত সুন্দর ব্যবস্থা আপনি করেছেন। কোনো এসএস রিটায়ার করেছে কেউ এরকম করেনি, আমরাও করেছি, আমরা এরকম করিনি। আপনার মাথা থেকে এত সুন্দর বুদ্ধি এসছে, এর জন্য ধন্যবাদ। এটা মনে হচ্ছে দাসদার বিবাহবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এদিকে সানাইও বাজছে, সব কিছুই হচ্ছে। দাসদার এক বিশেষ দাসদা মনে হচ্ছে এটা একটা দাসদার বিবাহবার্ষিকী, নতুন করে বিবাহবার্ষিকীর মতো একটা অনুষ্ঠান আজকে। যাই হোক, 10 দিন আগে হয়ে গেল। ওরে বাবা, ভ্যালেন্টাইন ডেতে বিয়ে! বাবা, তাহলে তো আপনারা তো দারুণ দেখে শুন। হ্যাঁ, খুব সুন্দর। কখন এসছেন? আমি তো কল্যাণী লোকালে 11:15 লোকালে এসছি। কি আসতে পারবে না? ওই তো। আরে তুমি এসে আগেই বসে পড়েছো ঠিক জায়গা মতো। আচ্ছা, বাহ, দরকার নেই, আমি দায়িত্ব থেকে মুক্ত হতে চাই। নিয়ে যাক। এটা বোঝা যাচ্ছে না, দেখে নিই। ফিশ পাকোড়া, এদিকে ভেজ পাকোড়া, এদিকে বিস্কিট, এদিকে কফি, চা, সব ব্যবস্থা আছে। একদম এই ভাইয়েরা পরিবেশন করছে, খুব সুন্দর, একদম বিয়ে বাড়ির মতোই পুরো করেছে। মোদি, আপনার ফিলিংসটা একটু বলেন, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। মানে দাসদাকে কাছে পাবেন বেশি করে। চাকরি করতে করতে সময় দিতে পারেনি, 40 বছর চাকরি করেছে, আপনাকে সেরকম সময় দিতে পারেনি। এখনো সময় দেবে না, সে সব জায়গায় কীর্তনে চলে যাবে। বাবা এখনো কীর্তন আর ওই মঠ, এই শরীর কীর্তন। হ্যাঁ, আচ্ছা, ডিউটি করতে পেরেছে, এটাই মানে। হ্যাঁ, ওরে বাবা, এটার জন্য সবসময় মানে আমি যখন ছিলাম তখনই ভাবতাম খুব যে দাসদা এইভাবে কষ্ট করে চাকরি করেছে। হ্যাঁ, আমিও ছাড় দিয়েছি, বিশ্বাস দাও ছাড় দিয়েছে না, কোনোদিন বলেনি পারবো না, কোনোদিন বলেনি যে চাকরি করতে পারবো না। হ্যাঁ, আর মিনাল 40 বছর 11 মাস চাকরি করেছে। আমাদের ট্রাফিকে বোধহয় কোনো স্টাফ এতদিন কেউ চাকরি করেনি। হ্যাঁ, ওই যে শুভাশিস ভট্টাচার্য বলে আপনার কত লার্নিং নিলাম, আমরা রিটায়ার করছি, বিসি দাস এখন চাকরি করছি। এই আপনি কোন সালে ঢুকেছিলেন? আমি ঢুকেছি 5ই মে 1983। বাবা, 83 সালে 82 সালে গ্রাজুয়েট হলাম। 83 চাকরি করতে ভাবতেই পারিনি। আমি 12 ক্লাস পড়তে পড়তে RFC পাটনা ওখানে পরীক্ষা দিয়েছি। পরে প্রথমে টরেটো সিগনালার। আচ্ছা, আর এসএমএ গেছি আমি, তখন এসএম ছিল, এসএমএ গেছি 86-এ। আচ্ছা, আপনার একটু চাকরি জীবনের অভিজ্ঞতা একটু বলেন, একটু শুনি এই সময়। এইটা আমার জীবনের প্রথম চাকরি। হ্যাঁ, প্রথম চাকরি। তারপরে অনেক চাকরি পেয়েছি, যেমন অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারে পেয়েছিলাম সেন্ট্রাল রেল ভুসওয়াল। হ্যাঁ, সেখানে যাইনি। প্রথম চাকরি যে দুর্বলতাটা, সেটা কাটিয়ে উঠতে পারিনি। আর প্রথম প্রেম যেটা, সেটাও মানে সঙ্গী করে নিয়েছি চিরজীবনে, সেটাও কাটাতে আর পারিনি। এখান থেকে দুর্বলতা। হ্যাঁ, প্রথমে আপনার পোস্টিং রানাঘাটে বড় জায়গায়,
খুব মন খারাপ হয়ে গেছিলো। রানাঘাটে চাকরি করতে করতে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তারপরে এলাম কল্যাণীতে। কল্যাণীতে কিছুদিন 12 বছর ছিলাম। কল্যাণী কোন সাল থেকে কোন সাল? কল্যাণী আমি নভেম্বর 89 থেকে 2001-এর নভেম্বর 2001-এর নভেম্বরে গেছি রিমডেলিং শিয়ালদা সকলের সাথে এবং খুব সুনামের সাথে কমপ্লিট করতে হবে না। 2015 আমরা তো কখন জানি আমাদের মধ্যে বাচ্চা ছেলেটা হাজির এই যে গুরুদেব, আমি এখানে আছি, আপনার কাগজপত্র সব নিয়ে এসছি। আমি আপনার কাগজপত্র নিয়ে এসছি, আমি দিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিছু বলো, তোমার বৌদি বলছে ঠাকুরবাবুকে কিছু বলছো না কেন? আমার এখন ওই যখন রামচন্দ্র সীতার লক্ষণ যখন ওই বনে গেছিল, লক্ষণ যেরকম লাগছিল হাঁটতে হাঁটতে পাশে, আমার বৌদির পাশে বসে আমার সেরকম লাগতেছে। আমি খারাপ হয়েছে। আর বৌদি সীতাদেবীর মতন উনি কিছু সরকার বলে মিটালের মতন একটা ঠাকুর বলবে। আমার পাশে থাকলে তো সব বৌদি দিদি ভালো। সবারই কাম করবে একটা ঠাকুর। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে এবং নৈহাটি স্টেশনের তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে আমার ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আজকের যে অনুষ্ঠান ভবতোষ চন্দ্র দাস মহাশয়ের চাকরির শেষ লগ্নে এসে গত মাসের 31 তারিখে ভবতোষ দাস মহাশয় চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। সেই উপলক্ষে আজকে যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা সকলে মিলে শুরু করতে চলেছি। এই অনুষ্ঠানের সভাপতি আমাদের মধ্যে যে উপস্থিত রয়েছেন সব থেকে বয়োজ্যেষ্ঠ ভাদুইদা, আর সহসভাপতি আমাদের ডাক্তার ম্যাডাম আছেন উপস্থিত। উনি সহসভাপতির পদ অলঙ্কিত করায় আমরা নিজেদেরকে অনেক গর্বিত বোধ করছি। আর অনুষ্ঠান পরিচালনা করার জন্য সম্পূর্ণ দায়িত্ব দিচ্ছি আমাদের সাহেব মৃণালকান্তি বিশ্বাস মহাশয়কে। আমি এই প্রস্তাব সর্বজনের সমর্থন করছি। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা খুব খুশি হয়েছি, আমাদের সঙ্গে ম্যামকে পেয়েছি, ডক্টর ম্যাম। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আদরের মানুষ উনি। যখনই আমরা গেছি সঙ্গে সঙ্গে যে কোনো প্রবলেম নিয়ে গেছে, একদম সঙ্গে সঙ্গে শর্ট আউট হয়ে গেছে। আর আমাদের সঙ্গে পেয়েছি আরেকজন, একটু বয়স বেশি হলো, বাচ্চা ছেলে, আমাদের ভাদুবিদাকে পেয়েছি। তা ওনাকে আমরা সব অনুষ্ঠানে পাই, সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, আমাকে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার নাম প্রস্তাব করা হয়েছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। আশা করি আপনাদের সকলের চেষ্টায় আমাদের এই সভা খুব ভালোই চলবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে সবথেকে সত্য জিনিস সেটা হচ্ছে মৃত্যু, যেটা আমরা মহাভারত থেকে পেয়েছি, যুধিষ্ঠির উত্তর থেকে। কিন্তু ওই সময় আমার মনে হয় চাকরির কোনো সুব্যবস্থা ছিল না, হ্যাঁ, যার জন্য এই কথাটাই আসতো যে অ্যাপয়েন্টমেন্ট হলে তার সুপারিনটেনশন কিংবা রিটায়ারমেন্ট অবশ্যই থাকবে। হ্যাঁ, যারা মানুষের জন্ম হলে মৃত্যু হয়, এটা ঠিকই, ঠিক তেমনি চাকরি হলে তার সুপারিনটেনশন হবে, এটাও ধর্মসত্য। আর আমাদের এই চাকরি থেকে অবসর নেওয়ার কয়েকটি পন্থা রয়েছে, হ্যাঁ, কয়েকটি মেথড রয়েছে, প্রসিডিওর রয়েছে। তার মধ্যে যেমন অ্যাজ পার এজ রুল, যেটা আমাদের ভবতোষ দাসদা যাচ্ছেন। আর এছাড়াও আছে ফোর্স রিটায়ারমেন্ট, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো বাজে কাজ করলে, অ্যাডমিনিস্ট্রেশন এগেনস্টে কোনো কাজ করলে, অ্যাডমিনিস্ট্রেশন যদি অ্যানয়েড হয়ে যায়, তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট। আর আরেকটা রিটায়ারমেন্ট আছে, সেটা হচ্ছে অবসর প্রাপ্ত, মানে কি স্বেচ্ছায়, অর্থাৎ শরীর যদি ঠিকঠাক পারমিট না করে তখন কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেশন বলে আমি আর পারছি না, যে কোনো কারণ হলো, সুতরাং সেভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট, যেটাকে আমরা বিয়ারেজ বলে থাকি, সেটা অনেকেই নেয়। তো যাই হোক, আজকে আমাদের যে অনুষ্ঠানের দিন আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আমাদের দাসদার
বিদায়ী অনুষ্ঠান। উনি গত মাসের লাস্টের দিন রিটায়ার করেছেন, আর সেই উপলক্ষে এখানে আমাদের আহ্বান করেছেন, আমরা সেভাবে এসেছি, প্রত্যেকে এসেছি। তো আমি এক এক করে বলবো, দাসদার শুভাকাঙ্ক্ষী সবাই ছিল এখানে, আমি জানি, উপস্থিতির হার দেখে সেটা বোঝা যাচ্ছে। সেই রিটায়ারমেন্ট সম্বন্ধে সব বলেছি। তবু আবার দাসবাবুর যে রিটায়ারমেন্ট হয়েছে, এত লেন্দি সার্ভিস আমাদের রেলওয়ে ঘরে খুব কম, প্রায় 40 বছর চাকরি করে গেছে এসছে, এবং এত ভালো রিটায়ারমেন্ট এবং কল্পনা করা যায় না। এত রেলের যদি সত্যিকারের এমপ্লয়ি হওয়া যায়, ডিভোটি এমপ্লয়ি যদি হয়, সেটা দাসবাবুর কাছে চলতে উদাহরণ। কারণ দাসবাবুর শরীরই এত অসুস্থতা থাকা সত্ত্বেও কিন্তু শরীরকে ডিউটি ইজ ডিউটি, এবং যে পাংচুয়ালিটি কাকে বলে, সেই পাংচুয়ালিটি চিরদিন দাসবাবু মেনটেন করে গেছে। এবং বাড়ির হাজার কাজ থাকুক, টাইমে এসে ডিউটি ফেলো ফিলিং। আজকাল চাকরির মধ্যে ফেলো ফিলিংয়ের ভাবটা কিন্তু একদমই উঠে গেছে, কেউ কারোর জন্য বদার হয় না। কিন্তু দাসবাবুর ক্ষেত্রে দেখেছি ফেলো ফিলিং প্রচণ্ড ছিল। ও অত দূর থেকে আসে না, আমি ওকে আর্লি দিয়ে ছাড়ি, ওই জন্য এই গাড়িটা পেয়ে যাবে, এই যে ফিলিং। এবং তার অনেক সময় ডাবল ডিউটিও সে করেছে, তার কারণ সে বলছে দাসবাবু আমার একটু করে দেন, আমার বাড়ি এই করবে। আমাদের ছুটির ভীষণ প্রবলেম, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে আরও প্রবলেম হয়ে গেছে, যে ছুটি অনেকেই পায় না। এই ফেলো ফিলিং যদি নিজেদের মধ্যে না হয়, তাহলে চাকরির মধ্যে কোনো আনন্দ থাকবে না। চাকরির মানে সাংসারিক লাইফ যেটা আমাদের, যেখান থেকে আমাদের রসদ জোগানো হয়, আমরা তো চাকরি করি, বাড়ির ফ্যামিলি যে সে হচ্ছে মেইন উদ্যোক্তা, মেইন এনার্জি। সেই এনার্জিটাকে যদি ঠিকমতো মেনটেন না করা হয়, ঠিকমতো নিয়ে না হয়, তাহলে কিন্তু দেখুন আপনি চাকরির লাইফে এসে মেন্টালি সাপার্ট হয়ে যাবে। আমাদের অপারেটিং ডিউটি মেন্টালি সাপার্ট হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে হয়। আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ ডিল, সমস্ত জিনিস মেন্টাল যদি ভালো থাকে, মেন্টালিটি সেই মেন্টালিটি তার মধ্যে দেখা গেছে। এবং সেই চিরদিন লাস্ট ডেট অব্দি, আগের দিন পর্যন্ত ডিউটি করেছে, যে না আমি একটু লাস্ট ডিউটি একটু করে যাই, নিজে এসে গেলে কিন্তু করার কথা। এই যে ফিলিং, আমি বর্তমানে সবাইকে বলবো ফেলো ফিলিংটা রাখুন, অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আনুগত্য দেখান, এবং অ্যাডমিনিস্ট্রেশন কী বলতে চাইছে, কীভাবে সার্ভিসের নিরাপত্তা মেনটেন করা যায়, সেগুলো মেনটেন করুন। দেখুন চাকরির মধ্যে আমাদের আনন্দ খুব কম, এর মধ্যে আনন্দ আছে। কারণ রেল যা বেসিক পে করেছে, যা করেছে, এটা মানে আদার্স প্রাইভেট সেক্টর থেকে আমাদের অনেক বেটার। আমাদের সবার প্রতি আনুগত্য রাখুন, দেখবেন ডিপার্টমেন্টও ভালো থাকবে, অফিসাররাও ভালো বলবে, কাজের মধ্যেও আনন্দ পাবেন, বাড়ির ক্ষেত্রেও আপনি সোশ্যাল লাইফ মেনটেন করতে পারবেন। এই বলে আমি আর বেশি লেন্দি করতে চাইছি না। সবাইকে প্রতি শুরুতে দাসবাবু রিটায়ারমেন্ট লাইফ ভালো কাটুক, আরও সুস্থ সফলভাবে দীর্ঘজীবী হোক, এই কামনা করে আমার কথা শেষ করছি। ইন্ডাস্ট্রিয়াস লেবোরিয়াস ফোর্স, এটা দাসদা। আমি একদিন ইন্সপেকশনে গেছিলাম, আমাদের ওই লিঙ্ক কেবিনে দেখি ওর শুয়ে রয়েছে একটা বিছানা, দুপুরবেলা। তা এই ধরনের ইনডিসিপ্লিন আমি আবার খুব একটা অপছন্দ করতাম। আমি দাসদাকে বললাম, দাসদা কী হয়েছে? ওর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, মানে ইউনিশ কালার হয়ে গেছে দেখুন। তার আমি আর বিজুদা দুজনেই মিলে গেছিলাম। তো বিজুদা বললো ওর শরীরটা খুব খারাপ, আর ওদিকে আমি দাদা হিসেবে মানতাম, যা বললো বেদ দপ্তর মতো মানি হতো। তো দাসদাকে ওই দিন দেখে আমার এত খারাপ লাগলো, আমরা দাদা তুমি শুয়ে থাকো, আমি ইনস্ট্রাকশন যা লেখার আমি লিখে দিচ্ছি, আর ওখানে লিখবো না যাই হি ওয়াজ জাস্ট লিভিং বিজনেস ডে ডেওয়ার, সেটা আমি লিখবো না, বুঝলেন? সেই দাসদা আজকে এত সুন্দর চেহারা, কী বলবো, মানে মনে হচ্ছে যে কয়েক বছর আগের ছেলেটা। আর 83 সালে চাকরিতে ঢুকে, হ্যাঁ ওই সময় আমি 11-এ পড়ি, 83 সালে চাকরিতে ঢুকে সময় কত সিনিয়র আমাদের থাকবে, তবুও মনে হচ্ছে এখনও ইয়াং বয়। তো এই যে মেনটেন করেছে, এই মেনটেন করার পিছনে আরেকটা ভদ্রমহিলার ইয়ে রয়েছে, ভূমিকা রয়েছে, সেটা পরে আসা যায়। ক্রিকেট করে হাত শুনে এখন পরে হবে ওটা। তো যাই হোক, এইরকম ডেডিকেশন না থাকলে হ্যাঁ একটা অ্যাডমিনিস্ট্রেশন চলতেই পারে না। তো যাই হোক, আমি এবার বলবো দাদার সঙ্গে বহুদিন চাকরি করেছে, হ্যাঁ আমাদের প্রদীপদা, হ্যাঁ প্রদীপদা আপনি সাহিত্যিক ভাষা, আপনি সাহিত্য নিয়ে চর্চা করেন, জানেন সাহিত্যিক ভাষায় কিছু বলুন। আজকের সভার সভাপতি এবং উপস্থিত আছেন আমার বন্ধু, আমার সিনিয়র জুনিয়র সবাই উপস্থিত আছেন, ডাক্তার ম্যাডাম। আজকে একটা খুবই আনন্দের দিন যে আমাদের দাসদা মানে পিসি দাস
যাকে আমরা বিসি দাস বলে চিনি, ভবতোষ দাস বলে নামটা আমাদের কাছে ঠিক পরিচিত নয়, বিসি দাস বলে পরিচিত। সে আজকে অবসর গ্রহণ করেছে অলরেডি 31 তারিখে, তার আজকে অবসরকালীন অনুষ্ঠান হচ্ছে। দাসদা মানে আমার কাছে অনেক স্মৃতি জমা হয়ে আছে। দাসদা মানে সেই মনে পড়ে কল্যাণী সাউথ কেবিনের ঘটনাটা। অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না। একটা সময় যখন আমি চাকদা থেকে কল্যাণী সাউথ কেবিনে আসি বা কল্যাণীতে আসি, তখন 2005 সালে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি পরে শুনেছিলাম যে রাত্রে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাত্রে দাসদা বাড়ি থেকে ঘুম থেকে উঠে এসে আমার জায়গাটা সামনে। মানে এটাই হলো প্রকৃত দাসদা, বিসি দাস, যার কাজের মধ্যে কোনো রকম কোনো ফাঁকি নেই, ইয়ে নেই। এছাড়াও আমরা দেখতাম সাউথ কেবিন থেকে দাসদা যে কোয়ার্টারটা থাকতো সেইখানে কোয়ার্টারটা আমাদের পুরো দেখা যেত। মানে আমরা যে চেয়ারটা করতাম সেইখান থেকে দাসদার দরজাটা দেখা যেত। সেইখান থেকে দাসদা প্রতিদিন ফলো করতো যে কেউ ইভিনিং ডিউটি এলো বা কেউ মর্নিং ডিউটি এলো, দাসদা ডিউটি নেই, দাসদা বাড়িতে আছে। এবং তখন দেখা যেত যে 3টে বাজে এখনও লোকটা রিলিফ হয়নি, কী ব্যাপার, সাথে সাথে দাসদা চলে এলো, এসে খোঁজলো কি ডবল হচ্ছে, ঠিক আছে তোমার কোনো দরকার নেই, আমি এক্ষুনি বাড়ি থেকে খাওয়া করি। এবং সত্যি সত্যি যে লোকটা ডবল করতো, মানে সাউথ কেবিনে থাকলে তাকে কোনোদিন চিন্তা করতে হতো না যে আমি ডবল করছি কী খাবো, এই জিনিসটা চিন্তা করতে হতো। তেমনি নাইট ডিউটিতেও দেখা যেত যে ও নাইট ডিউটিতে দাসদা ঠিক একবার বাড়িতে থাকলে উকি মারবেই এবং ওখান থেকে দেখবে যে ওর ডবল হচ্ছে। সেই ডবল হলে সাথে সাথে তার বাড়ি থেকে টিফিনটা চলে আসবে। আমরা জানতাম দাসদা আছে, আমাদের কোনো খাওয়া দাওয়ার চিন্তা নেই, এই কাজটা আমরা ঠিক মানে খাওয়াটা আমরা ঠিক পেয়ে যাই। এই ভূমিকাটা দাসদা সত্যি দেখেছি, একজন ফেলো ফিলিং, মানে যেটা আমার নিষিদ্ধা বলে গেলেন যে ফেলো ফিলিং, একজন কলিগ হয়ে আর একজন কলিগের প্রতি যে ইয়েটা থাকা দরকার সেটা আমরা দাসদার কাছে একদম পুরোপুরি পেয়েছি সবসময়। দাসদার ভালো গুণ সত্যি আছে, একটা মানুষ ভালো মন্দ মিশিয়ে হয়, এটা যেমন সত্যি, তেমনি দাসদার কি খারাপ গুণ নেই? হ্যাঁ আছে। সেটা 40 বছর চাকরি করে এবং সুস্থ স্বাভাবিক শরীরে আজকে যে অবসর গ্রহণ করেছে, এটা আমাদের কাছে সবথেকে আশ্চর্যের ব্যাপার। কেননা দাসদার মাঝখানে খুবই শরীর খারাপ হয়েছিল, আমরা ভাবিনি যে দাসদা এই অবস্থা থেকে উঠে এসে স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় আবার আমাদের সঙ্গে একসঙ্গে চাকরি করবে। যে চাকরিটা দাসদার কাছে ধ্যান জ্ঞান ছিল, কেন দাসদার মতো ডেডিকেশান সত্যি অনেকের কাছেই পাওয়া যায় না। কেন চাকরি এই যে তার শরীর শারীরিক অবস্থা খুবই খারাপ, কিন্তু যখন এসে বলেছে যে নাইট ডিউটি করতে হবে, সে নাইট ডিউটিতে চলে এসেছে। অথচ আমরা জানতাম তার পক্ষে নাইট ডিউটি করাটা কতটা টাফ, তার শরীরের যে অবস্থা। এইভাবেই দাসদা সবসময় সমস্ত স্টাফদের দেখে গেছেন এবং গেছেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, অনেক অনেকেই আছেন বলবেন। আমার যা মনে হয়েছে আমার সেই জিনিসটা আমি মানুষকে ব্যক্ত করলাম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো আমাদের দাসদার সম্বন্ধে বিদ্যুৎ যেটা বলে গেল, বাংলাদেশের একজন ভালো লেখক, হ্যাঁ লেখক ছিলেন। তিনি এমন একটা কথা বলেছিলেন যে ভালো, ওনার নাম জসিমউদ্দিন, নকশিকাতার মার্জিনে লিখেছিলেন। ওই বিখ্যাত একজন কবি ছিলেন, সেই কবিকে গিয়ে বলছেন, বা যে কবি গান গান, কবি সরকার, ওই গান বলছে যে বিজয়বাবু আপনি মানে যা গান গেয়ে গেছেন তা আমার দিকে স্থান নেয়। আমি যখন নৌকায় পার হচ্ছি, বাংলাদেশ নৌকা মানে নৌকা ভিত্তিক দেশ, আমি নৌকায় যাচ্ছি, নৌকা আমার মাঝে আপনার গান পেয়েছি। যখন রাস্তা দিয়ে হাঁটছি আকাল বালুতে আপনার গান পেয়েছি। যখন রান্নাঘরের সাইড দিয়ে যাচ্ছি, বৌদিরা হ্যাঁ মায়েরা আপনার গুনগুন করে গান পেয়েছি। আমার জন্য একটু জায়গা এখন তো প্রদীপদা আর ওই নিষিদ্ধা যা বলে গেছে, আপনি কিছু বলার দরকার ওর সম্বন্ধে। যাই হোক, তো আমরা সত্যি খুব খুশি হয়েছি যে আজকে আমরা ম্যাডামকে পেয়েছি সঙ্গে। তো ম্যাডামকে কিছু বলার আগে আমি একটা কথা মনে করে যাই, ডক্টর বিধান রায়ের কথা, যিনি বলেছিলেন ডোন্ট লেট দি সান রাইজ বিফোর ইউ, অর্থাৎ সূর্যকে তোমার আগে উত্তর দিও না, সূর্য ওঠার আগে মর্নিং ওয়াক করতে হবে। তা দাসদার তখন চাকরি নেই, এখন মর্নিং ওয়াক কোনো ব্যাপার নাই, খালি গরিব পূজা দিয়ে দেবে, মর্নিং ওয়াক করতে শুরু করবে। তা ডাক্তারি ভাষায় আমাদের ম্যাম কিছু বলবে দাসদার সম্বন্ধে।
ডিপার্টমেন্টের সবার কাছ থেকে আমার তো এখন ট্রান্সফার হয়ে গেছে, এতদিন নৈহাটিতে ছিলাম, তো এই ডিপার্টমেন্টের সবার কাছে এই দাদারা সবাই আছেন, সবার কাছ থেকে আমি সবসময় সহযোগিতা পেয়েছি এবং দাসবাবুর কাছ থেকেও সহযোগিতা পেয়েছি সবসময়। যাই হোক, এটাই চাইবো যে ওনার রিটায়ারমেন্ট লাইফ উনি খুব ভালো কাটান, সুস্থভাবে কাটান, এটাই চাই। আমি আপনার 18ই সেপ্টেম্বর থেকে শিখেছিলাম, শরীর খারাপ ছিল। এইবার তারপরে জয়েন করতে গেছি, তখন শ্রেয়া ম্যাডাম ছিলেন, শ্রেয়া চৌধুরী, 29শে নভেম্বর। তো ম্যাডাম এইসব দেখে উনি আর রিস্ক নিলেন না, আমাকে বিআর সিংয়ে রেফার করে দিলেন, বিআর সিং অঙ্কোলজিস্ট। 2 দিন গেছি, বিআর সিং অঙ্কোলজিস্ট আমাকে আবার বোর্ডে পাঠিয়ে দিয়েছে। আমার তো এই টেনশানে এত প্রেশার বেড়ে গেছে, আবার ম্যাডামের কাছে এলাম ডিসেম্বরের 6 তারিখ। তো ম্যাডাম প্রেশার দেখলেন আমার 170/111। তো ম্যাডাম ভয় মানে করলেন, বলে এত প্রেশার কী করে আপনাকে দিয়ে যাবে? বলে ম্যাডাম আপনি আমাকে ফিট দিন, দেখুন সব ঠিক হয়ে যাবে। উনি যে উপরটা করেছেন আমার শ্মশানে গেলে ওইটা মনে থাকে। ম্যাডাম তো খুবই ভালো, বাবা ম্যাডাম আমরা ছিলাম সাথে। নাহলে ম্যাডাম এই যে সুন্দরভাবে রিটায়ার করলাম, নাহলে এটা হতো না। এখনো কিন্তু প্রেশার নর্মাল, আপনি চেক করতে পারেন, দেখতে পারেন, একদম টেনশন। এটা আপনার জন্যই হয়েছে। ম্যাডাম কোথায় ট্রান্সফার কোথায় হয়েছে? রানাঘাট। ও আচ্ছা, এটা আপনার সুবাদেই হয়েছে। ম্যাডাম একটা কথা, 40 বছর 11 মাস চাকরি করেছে আমাদের ট্রাফিকে, ভাবতে পারি রেকর্ড, আমাদের কোনো মাস্টাররা কেউ করেনি। আমি চাইনি আমার ক্যাটাগরি চেঞ্জ করতে, স্টেশন মাস্টার ছিলাম, স্টেশন মাস্টার রিটায়ার করতে পেরেছি। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। বিবেকানন্দের একটা কথা আমার মনে পড়ে যায়, উনি বলেছিলেন, আই এম নট হ্যান্ডসাম বাট আই ক্যান গিভ মাই হ্যান্ডস টু সামওয়ান হু নিডস দি হেল্প। দ্য বিউটি নট অন ফেস বাট ইন হার্ট। কিন্তু আমাদের এই ভদ্রলোককে দেখে, হ্যাঁ, ওর মুখ দেখে মনে হয় না সব দিকে সুন্দর, হ্যাঁ, তা বিবেকানন্দ ভুল। তো সেই হিসাবে বিবেকানন্দকে ভুল প্রমাণ করে আমাদের দাস দাকে বলো, দাস দা মানে দাস অরুণ আর দাস, ঠিক আছে? আমার নাম হচ্ছে অরুণ দাস। এবার অরুণ মানে সূর্য দেখে দেখে সূর্যের আলোর মতো ওখানে চিকচিক করছে। ঠিক আছে, এবার উপস্থিত আমার সিনিয়র দাদা ভাদুরিদা, আমাদের সাহেব, আর সমস্ত কলিগ বন্ধু সবাই এখানে আছে। দাদা সম্বন্ধে যা যা বলার সবাই বলে দিয়েছে, সবাই মানে এখন পর্যন্ত যারা যারা বলেছে সব বলা হয়ে গেছে, এর বাইরে আর কিছু বলার মতন নেই। তো আমি দাসদা সম্বন্ধে শুধু ছোট্ট একটা কথা বলবো। দাসদা যখন খুব প্রবলেমে পড়ে গেল, তখন দাসদা একদিন আমার কাছে এসে বলল, আমাকে মেজদা বলে রাখতো, মেজদা আমি না এই স্টেশন মাস্টার ক্যাটাগরিটা ছাড়তে চাই। আমার এই একটাই আশা, স্টেশন মাস্টার ক্যাটাগরি থেকে যেন আমি রিটায়ার করতে পারি। কিন্তু আমি এমন সমস্যায় পড়ে গেছি, হয়তো আমি স্টেশন মাস্টার ক্যাটাগরিতে থাকতে পারবো। শুনে আমি খানিকটা চুপ হয়ে গেছিলাম। লোকটা বলে কি, যার এত একটা প্রবলেম চলছে, সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ও তখন এই স্টেশন মাস্টার ক্যাটাগরিতে থেকে যাওয়ার জন্য বসে রেখেছে। তেমন আমি চিন্তা ভাবনা করে কথা বলছি। তো বললো, হ্যাঁ আমার ইচ্ছা, আমি এই ক্যাটাগরি থেকেই যেন আমি রিটায়ারমেন্ট করতে পারি, আমার খুব ইচ্ছা। তো কী করা যায়? তো আমি বললাম যে ঠিক আছে, আপনি ভালো করে ভাবুন, বাড়ি থেকে আলোচনা করুন যে আপনি এই ক্যাটাগরিতে থাকতে চান কি চান না। কারণ তখন যে পরিস্থিতি হয়েছিল, দাসদাকে ক্যাটাগরি ছাড়তেই হতো। তো আবার ঘুরে এসে বললো, হ্যাঁ আমি এই ক্যাটাগরিতে থাকতে চাই। তো সেই পিরিয়ডে আমি একটা অনৈতিক কাজই করে ফেলেছিলাম। কিন্তু আজকে দাসদাকে দেখে আমার খুব ভালো লাগছে যে দাসদা যে প্রমিসটা করেছিল, সেই জায়গায় সেই স্টেশন মাস্টার ক্যাটাগরি থেকে রিটায়ার করছে এবং সুন্দরভাবে চাকরি করে। আর বাকি সবাই বলেছে যে উনি কী ধরনের চাকরি করতেন, ওর মানসিকতা ছিল কি। আর আমার সঙ্গে দাসদার বহুদিনের পরিচয়, বহুদিনের। প্রথমত অ্যাজ এ স্টেশন মাস্টার চাকরি করেছি, তারপরে দাসদার মিসেস সেই সোর্সেও কিছুটা পরিচয় হয়েছে। তো দাসদার সঙ্গে একটা জিনিস আমি বুঝলাম, দাসদার ফেলো ফিলিংসের সম্বন্ধে কোনো কথা উঠবে না। কিন্তু দুর্ভাগ্য, দাসদাকে আমরা কোনো সময় সেই জায়গাটা থেকেও সরিয়েছি, প্রয়োজন ছাড়া কাজ করিয়েছি, ওর কষ্ট জেনেও ওকে ডিউটি করিয়েছি। তবে আমি তো রিটায়ার হয়ে গেছি 2 বছর,
হয়তো দাদাকে কিছু এক্সেস চাকরিও করিয়েছি, এখন সেটা মনে রাখবেন না। তবে আমার খুব ভালো লাগছে যে আপনি এই জায়গা থেকে এত সুন্দরভাবে রিটায়ার করেছেন এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে, শুধু এখানে নয়, আমাদের জুনিয়র স্টাফ, আমাদের সিনিয়র স্টাফ, অর্থাৎ বিল্ডিংয়েও উনি কিছুদিন কাজ করেছেন, সেখানেও সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে উনি রিটায়ার করতে পারছেন। ওনার রিটায়ারমেন্ট যেন সফলভাবে চলে এবং সুস্থ ও সুন্দর জীবন যাতে পরিবারের সাথে কাটাতে পারে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রূপ আর বংশ পরিচয় এগুলো কিন্তু সবই উপরওয়ালার দান। সেখানে নিজের কোনো কৃতিত্ব নেই। নিজের কৃতিত্ব বলতে একটা জায়গায়, সেটা হচ্ছে সত্যতা, সততা আর মানবিকতা। মানবিকতা না থাকলে কোনোভাবেই চলবে না। তো দাসদার মানবতার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন আসবে না, এটা আমরা জানি। আর দাসদার সঙ্গে চাকরি করেছে, এখানে অনেকেই চাকরি করেছে। অসংখ্য আপনার আমি দাসদার সঙ্গে অনেকদিনই চাকরি করেছি। দাসদার কম পাওয়া যায়, মানে দাসদা নিজে যদি কিছু নিয়ে আসে, যে থাকবে তাকে খাওয়াবে, তার ছাড়া কিছু খাওয়াতেই হবে। নিজে নিয়ে আসবে, আবার যে থাকবে তাকেও খাওয়াবে, এরকম। আর দাসদার সময় কোনো সময় বলে না এটা করতে হবে, ওটা করতে হবে। দাদা এমনি যা বলে, পারবে না, ঠিক আছে, আস্তে আস্তে যাও, গিয়ে করো, সেটা কোনো তাড়াহুড়ো নেই। এমনি দাদা খুবই ভালো। যাক, রিটায়ারের পর দাদা ভালো থাকে, এটাই আমি চাই। তো আমাকে দাসদাউলি বললেন ওনার ছোটোবেলা বাল্য বন্ধু। এই বন্ধুর সম্বন্ধে বন্ধু করতেই হবে। হ্যাঁ, বন্ধু মানে নীল সাগরের উত্তরে করা ঢেউ। বন্ধু মানে দূরে থেকেও কাছাকাছি। আর সেই হিসাবে ভক্তটা অনেক দূর থেকে চলে এসেছে, সেই বহুদিন আগে ছোটোবেলা বাল্য বন্ধু। তো আমি ভক্তদাকে বলবো তার বন্ধুর সঙ্গে কিছু কথা বলবো। সকলকে নমস্কার এবং শুভেচ্ছা। আমার বাল্যবন্ধু ভবতোষের সঙ্গে আমার ক্লাস 573-তে পড়াশোনা করেছি হাই স্কুলে, বর্ণনগর হাই স্কুলে। দীর্ঘ 35 বছর মাঝে মাধ্যমিক পরীক্ষার পরে আমাদের কোনো যোগাযোগ ছিল এবং 40 বছর পরে গত নভেম্বরে আমাদের প্রথম সাক্ষাৎ হয়। জীবনের কোনোদিন আমাদের সঙ্গে দ্বিতীয় হয়নি। সব্যসাচী, সদা হাস্যমুখী ছিল এবং আপনাদের বহুত সেই উত্তরসূরি বা বর্তমান এবং পূর্বসূরিরা যা বললেন যথেষ্ট, আমরা সেটা জানি। আমাদের ব্যাচমেটদের মধ্যে ওই প্রথম সর্বকনিষ্ঠ হিসাবে বেসামরিক সরকারি চাকরিতে জয়েন করেছে এবং দীর্ঘদিন সুনামের সঙ্গে যা শুনলাম, যা আপনাদের মুখে শুনলাম, দেখলাম, ও কর্মজীবন শেষ করেছে সুন্দরভাবে, যদিও ওর শারীরিক প্রতিবন্ধকতা ছিল। তো বন্ধুকে আশা করব যে সকলে যেভাবে আগলে রেখেছিলেন ওর দুঃসময়ে, ভবিষ্যতেও দেখবেন। আমরা অনেকটা দূরে আছি এবং কামনা করব ওর বাকি জীবন, অবসর জীবন সকলের সাথে সুন্দরভাবে কাটবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অবস্থায় চাকরি করার পিছনে যার সবচেয়ে বেশি ভূমিকা থাকে সে হচ্ছে বাড়ির অর্থায়ন। অর্থাৎ আমরা যাই করি না কেন, বাড়ির থেকে যদি ঠিকঠাক গুছিয়ে না দেয়, ব্যাগটা, ডিউটি ব্যাগ কিংবা বক্স, এটা যদি ঠিকঠাক না দেয়, তাহলে আমরা এখানে এসে সেই চাকরিটা করতে পারি না। আর যেমন আমরা দেখেছি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় অট্টালিকা হচ্ছে। অট্টালিকা হওয়ার পরেও হ্যাঁ, ইলেকট্রিক সংযোজন সব জায়গায় হয়, বিদ্যুৎ সংযোজন না হলে চলবে না। তা সত্ত্বেও একটা আইপিএস বা ইনভার্টার আমরা লাগাই। কেন লাগাই? যে ওই কারেন্টটা চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে ওই ঠিক ব্যাকআপ দিই। অর্থাৎ ঠিক তেমনি আমরা চাকরি যখন করি, প্রথম আমাদের সংসার হচ্ছে চাকরি, পরবর্তীতে হচ্ছে বৈবাহিক সূত্রে আরেকটা চাকরি ছিল কিরম আসে। সেই বাড়ির অর্ধাঙ্গে যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমরা কেন, আমাদের মতো পুরুষটা কেউ চাকরি করতে পারে। যেমন হ্যাঁ, যে আমাদের স্বামী হচ্ছে টাকা আর
নারীদের স্বামী হচ্ছে পুরুষ। ঠিক তেমনি দাসদাকে ঠিকমতো সজ্জিতভাবে না যদি পাঠাতো চাকরি করতে, বৌদি যদি না পাঠাতে পারতেন তাহলে আমার মনে হয় না দাসদা এত সাকসেসফুল হতো। তা বৌদি কী করে এই যে এতদিন ধরে কী করে সাজানো কী করে গোছালো, এটি একটি আপনার একটু অভিজ্ঞতা বলুন তো। আমি উপস্থিত সকলকে আপনি যে সাবজেক্ট পড়েছেন সাবজেক্ট সম্বন্ধে বলতে হবে। আমি আমার এটাই আমার যখন অসুস্থ ছিল বিশ্বাস করা দেবাশীষ করা অনেকে আমাকে হেল্প করেছে। আমার তো ছেলেকে পাঠাতাম এটা করতো। আর এই চাকরিটা যে মানে পুরো করতে পেরেছে এটা আমার থেকে খুব আনন্দের ব্যাপার, কারণ অনেক অসুস্থ রোগী ডিউটি আসতো, আমার চিন্তা সরকার যে কীভাবে ডিউটি করবে না করবে। অনেক দিন ডিউটি এসে বমি টমি করেছে, অনেক শরীর খারাপ করেছে। তা এখন যে রিটায়ার করেছে সেটা মানে সুস্থভাবে, সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। হ্যাঁ হ্যাঁ, এখন একটা রেওয়াজ হয়েছে কি জানেন, ওই মায়েরা হোক আর বাবারাই হোক যখন তাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যায় তখন সেখানে গিয়ে বসে একসঙ্গে গল্প করে, জানো তো আমার স্বামী এই করেছে, আমার ছেলে এই করেছে, সেই করেছে। আর বৌদি নিশ্চয়ই তার কলিগদের বলেছে, হ্যাঁ, যে আমার ভবতোষ কিন্তু এই করে সেই করে। কি বলেনি ম্যাডাম? কি বলেছে সেটা বলুন আপনি। আপনি রুনু মুখার্জি, আমি জানি, আপনি বলুন। আসেন, কাছে আসেন। শ্রদ্ধেয় দাদা, আমার দাদা আর উপস্থিত সকলকে আজ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানে বলতে চাই যে আমার দেখা মানে এরকম একজন সজ্জন ব্যক্তি আর পুরো পরিবারই যেন একদম এখনকার মতন নয়, ভীষণ ভালো। আর একে অন্যের উপকারে পুরো পরিবার সকলকে সাহায্য করে। এবং ওনার যে স্ত্রী আমরা মানে পাশাপাশি স্কুলের হেড টিচার, আর ওর তো তুলনাই হয় না। ওর এতটা মানে শক্তি যে দাদার এই শরীর খারাপেও কীভাবে পাশে থেকে মনোবল জুগিয়ে সব কিছু করে কীভাবে যে এগিয়ে গেল আমি তো নিজেই বুঝতে পারি না। সত্যি ওকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আসলে সম্পর্কটা ঠিক না থাকলে হয় না। সম্পর্ক জিনিসটা এমনই জিনিস, সে ব্যাংক থেকে ঋণ নেওয়ার মতন সহজ, কিন্তু যখন ইনস্টলমেন্ট দিতে হয় তার থেকে কঠিন কিছু হয় না। সুতরাং সম্পর্কটা তৈরি করতে হবে, কিন্তু ব্যাংকের মানে ইনস্টলমেন্টের মধ্যে যাতে না হয়। সুতরাং আমাদের এখানে যা সম্পর্ক সবাই এসছে আজকে বুঝতে তারা একটু কম। তো যাই হোক, আমি এখানে অনেকদিন দীর্ঘদিন চাকরি করে গেছি, যে এক জায়গায় তার সবদিন চাকরি করা যায় না। আমার বাটনটা দিয়ে গেছিলাম সঞ্জয়কে, হ্যাঁ, আর সঞ্জয় মোটামুটি এই টোটাল সেকশনটা ভালোই চালাচ্ছে, সম্পূর্ণ সকলের সহযোগিতায়। তা দাসদার মতো এরকম অসুস্থ লোক নিজে চালিয়ে গেছে, সত্যি সঞ্জয়ের মানে বিকল্প নেই আমি মনে করি। তো সঞ্জয়, তোমার অভিজ্ঞতা থেকে দু চারটে কথা বলো। আগার ডিভিশন থেকে এখানে এসেছি, আগার জোন থেকে 2006 সালে। 8 সালে চাকদা সেকশনে আসার পর রিমডেলিং হিসেবে মানে এনআই করতে গিয়ে দাসদার সঙ্গে পরিচিত। এটা 2008 সাল থেকেই আমার পরিচয়। ডিভিশনের বাইরেও মানে আমাদের শুধু শিয়ালদা ডিভিশন নয়, বাইরে হাওড়া ডিভিশন, বর্ধমান, কালনা, যেখানেই গেছি ওনাকে পেয়েছি। খুব মানে দেখে ভালো লাগতো যে ওই সময় আমরা করে ভালো একটা রেকর্ডের সাথে, এটা আমাদের কাছে বড় পাওয়া না। ওনাকে দেখে আমার শেখার বা আমাদের শেখার যে অসুস্থতা নেই এরকম খুব কম লোকের আছে। বেশিরভাগ লোকেরই অসুস্থ বলতে নিজের শারীরিক অসুস্থতা থাকতে পারে, ফ্যামিলিগত কিছু সমস্যা থাকতে পারে। বেশিরভাগ লোকেরই 99% লোকেরই কিছু সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা চেপে রেখে যে দীর্ঘদিন কন্টিনিউ করে যাওয়া, এটা আমাদের কাছে বিশাল পাওয়া না। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদেরকে সাপোর্ট করে গেছেন। আর বাকি জীবনটা যেন হাসি খুশি সুস্থ সবলভাবে উনি কাটিয়ে দিতে পারেন। এবং অবশ্যই উনি একটু ব্যস্ত থাকেন গোবিন্দকে নিয়ে, তো ফোন করলেই বলতেন যে আমি আছি ব্যস্ত, এসে পরে ফোন করছি। তো এইভাবেই চলুক এবং সুস্থ সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। বিমল বাড়ি চলে যাচ্ছে,
আমি বললাম যে বিমান তোমার তো রিলিভ আসছে, সে আবার আনন্দবাদ দিয়ে বলে চলে যাবে থাকে ওই বগুড়ার থেকে অনেকটা ভিতরে। হ্যাঁ, ওই জায়গাটার নাম কি তোমার? হাঁসখালি। হ্যালো, তো সেখান থেকে আবার পরবর্তী একটু আওয়াজটা জোরে করেন, এত বড় মানুষ আওয়াজ বেরোয় না। যাই হোক, আমি চাই দাদার জন্য নিজের লাইফটা ভালো কাটে। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি দুটার কথা বলছি। ভবতোষ আর এনার বিশ্বাস দুজনের সাথেই আমার পরিচয় অনেক দিন। তবে ভবতোষের সঙ্গে পরিচয় বহুদিন। ভবতোষ রিমডেলিংয়ে ছিল এবং আমি তখন রিমডেলিংয়ের PISW2 ছিলাম। মানে এখন এই ইউনিটটাই নেই, রিমডেলিং ইউনিটটাই নেই। তখনকার রিমডেলিং ইউনিটে কাউকে আমি দেখতে পাচ্ছি পয়েন্ট ফ্যানে কালীপদ পাল, সুরেশ মিছিল, ডেভিড লাকড়া রয়েছে। আর ভবতোষ এরা হচ্ছে স্টেশন মাস্টার ছিল। তো এরা যখন থাকতো তখন যে ডিপ্লয়মেন্টের টিআইটা থাকতো, টিআই একদম নিশ্চিন্ত যে এই টিমটা আছে মানে আমাদের চাকরি নিরাপদ। কারণ এরা এত এফিসিয়েন্ট ছিল যে আমাদের কিছু দেখতেই হতো না, বরঞ্চ আমরা অনেক কিছু বুঝতে পারতাম না। কিন্তু এই পয়েন্টসম্যানরা, আরও কয়েকজন পয়েন্টসম্যান যারা আছে, বাবু সিং, তারপরে আরও সব পয়েন্টসম্যান আছে, তারা কালীপদ পাল তো আছেই, এরা এত ভালো এফিসিয়েন্ট ছিল যে এরা মাস্টারমশাই গাইড করতো। অনেক সময় জুনে আমাদের বাইরের মাস্টারমশাই দিতে হতো, আমরা ওদের ভরসা করতে পারতাম, আমরা পয়েন্টসম্যানকে জিজ্ঞেস করতাম। পয়েন্টসম্যান এসে বলতো মাস্টারমশাইকে এইভাবে করুন, তাহলে ঠিক থাকবে। কোনো মুভমেন্ট দিত না। কখনো যখন ক্রিটিক্যাল মুভমেন্ট হতো, শীতের রাত, কৃষ্ণনগরে আপনারা জানেন সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। আমরা এমন একটা এনআই করেছি, সেদিন ছিল শীতলতম দিন, আর কৃষ্ণনগরের শীত মানে অসম্ভব শীত। সেই শীতে নাইট করছিলাম আমরা, ভবতোষের ইয়েতে কাজ করছিলাম। একটা ক্রিটিক্যাল মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টে যদি ভবতোষ প্যানেল থেকে এসে স্পটে না যেত তাহলে গাড়ি পড়ে যেত। এরকম অনেক ঘটনা আছে। ভবতোষ সেই কাজগুলো করতে খুব দায়িত্ব নিয়ে। ভবতোষ সঙ্গে দেবাশিস তখন পরবর্তী ক্ষেত্রে এসছে। তবে এই ভবতোষ চলে যাচ্ছে, আরও পয়েন্টসম্যানরা চলে গেছে। এরা আমাদের রেলের লস, মানে রেলের লস মানে এইভাবে ডেডিকেশন আর এইভাবে সিরিয়াসনেস, এটা কিন্তু এখনকার দিনে স্টাফেদের মধ্যে কম। অবশ্য সবারই যখন চাকরির আয়ু বাড়বে, ডেডিকেশনটা চলে আসবে, সিরিয়াসনেসটা আসবে। কারণ প্রথম এর গুরুত্বটা বোঝা যায় না যে আমরা এই যে চাকরিটা করি তার উপর নির্ভর করছে এতগুলো মানুষের নিরাপদ জার্নি। অনেকে 2 টায়ারে 3 টায়ারে শুয়ে আছে, ঘুমাচ্ছে, কেউ লাঞ্চ করছে, কেউ ডিনার করছে। গাড়িটা কিন্তু চলছে নন ইন্টারলকিংয়ের উপর। এই নন ইন্টারলকিংয়ে যখন আমরা রিমোটলিং স্টাফেরা যখন বা কোনো স্টেশন মাস্টার যখন গাড়িটাকে সেফলি পার করে দেয়, তখন আমাদের চাকরির একটা আনন্দ আমরা পাই। মানে হ্যাঁ, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলাম। তো সেরকম ভবতোষ আজকে চলে যাচ্ছে, ওর বিদায় লগ্ন। এনার বিশ্বাস সেও চলে গেছে। এনার বিশ্বাসকে আমি ব্যারাকপুরে এসে হিসাবে পেয়েছি। তো আমি এনার বিশ্বাসকে ওই টিআই থাকাকালীন পেয়েছি। উনিও অসংখ্য ডেডিকেটেড এবং ওনার মধ্যেও খুব সিরিয়াসনেস আছে। কখনো আমাদের এসএসে অবর্তমানে ওনাকে বসাতে হতো, যখন এসএস হয়নি তখনও কিন্তু ঠিক সঠিক দায়িত্ব নিয়ে পালন করতো এবং প্রতিটা জিনিস কি খুব সিরিয়াসলি কাজ করতো। সুতরাং এরকম দুজন লোক আজকে চলে গেছে, এটা আমাদের কাছে খুবই দুঃখের। তবে আমরা চাই মানুষ ওই দিকটা যেমন সে দায়িত্ব নিয়ে কাজ করেছে, বাকি জীবনটা সে সংসারের প্রতি ঠিক সমান দায়িত্ব নিক এবং এনজয় করুক, যে এনজয়টা সে করতে পারেনি। এখন ছুটি চাইলে হয়তো ছুটি পেত না, হয়তো যখন দরকার তখন পেত না, যখন পেত তখন দরকার নেই। যাই হোক, এখন তারা স্বাধীন, তাদের আর কারো কাছে ছুটি চাইতে হবে না। এখন তারা নিজের সংসার করুক এবং সুখে শান্তি থাকুক, তাদের আমি দীর্ঘায়ু কামনা করি, তারা যেন সুস্থ থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এর সঙ্গে বিভিন্ন সিস্টার কনসার্নের সঙ্গে যেভাবে একত্রিত হয়ে চাকরি করা যায় এবং সেটা এই স্টেশনে আমি চাকরি করেছি বলে আমি ভালো উপলব্ধি করতে পারছি। এনাদের ছাড়া কিন্তু রিমোটলিং চলতো না। আর দেবাশিস তো সেই আমার নদিয়া ডিস্ট্রিক্টের লোক, অ্যান্ড ইজ ভেরি সাকসেসফুল ম্যান। কেননা তার ছেলে আজকে দারুণ জায়গায় চলে গেছে। আমরা লাস্টে কী বলি যে তোমার চাকরি কতদিন আছে ওটা জিজ্ঞেস করে না, চাকরির ছেলেমেলে কী করে এখন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাকসেসফুল হয় সেই বাবা। হ্যাঁ, তো আমি দেবাশিস আজকে ভীষণ সাকসেসফুল। আমি দেবাশিস, তুমি যতটা সাকসেসফুল হয়েছে, দাস সম্বন্ধে কিন্তু ভালো 2-4টা কথা বলো। আমার দাদা কাম সাহেব, যাকে সব কিছু বলা যায়, মনের মতন একজন মানুষ আমার মিনালদা। উনি সাহেব হয়ে গেছেন, দাদা বলা উচিত না, কিন্তু বলা যায় এত বড় মানসিকতার একজন মানুষ। আর আরেকজনকে বিশেষভাবে আমরা সম্মান জানাই, আমার যারা আন্ডারে কাজ করেছি, আমার অরুণ দাস সাহেব রয়েছেন, তার পরবর্তীতে আমার বিশ্বাস সাহেব রয়েছেন, এনার বিশ্বাস সাহেব। এদেরকে জানাতে হয় এই কারণেই, দাসদার যখন খুব বিপদ, বাড়িতে একটা টেনশন থাকে, স্যালারি হবে কিনা, পিএমসি, ওনার কিডনি বাদ যাচ্ছে, সম্পূর্ণ সিস্টেমটার মধ্যে আমি ছিলাম। এক জায়গায় কান্না, দিদির চোখের জল, আমি ডাক্তারদের কাছে নিয়ে গেছি, অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছে, কিডনি বাদ যাবে, যে কি প্যাথেটিক। আমি আমার এই বড় মুখে বোঝাতে পেরেছিলাম, স্টাফ নেই, উনি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা সব দিন দাসদার কথা বললেই বলে, আমি ইনার কথা ভুলতে পারবো না, দাস সাহেবের কথা আমি ভুলতে পারবো না। পরবর্তীতে তখনও লোক ছিল না, ইনার বিশ্বাস সাহেব, যার মনটা হচ্ছে একদম নরম, উপরটা থাকতে পারে, এত ভালো মানুষ, এত বড় মানুষ। তিনি বলেছেন, দেবাশিস আমাকে বলতে হবে না, আমি দেখবো। দাসদের এমন কতগুলো, আগে আরও বলি, আমার রিমডেলিংয়ে যারা এসেছেন তাদের দেখেও আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হলো, একসাথে কাজ করছি। শিয়ালদা ডিভিশন নয়, শিয়ালদার বাইরেও গেছি, আনন্দের কাজ করেছি, মালদায় কাজ করেছি, বাগানপুরে কাজ করেছি, নাম জায়গায় কাজ করেছি। তারপরে আমার আরেক দাদা, আমার সাহেব সুব্রতা চলে এসছেন। কেমন আছো?
চাকরি করে দেখা চেহারা খারাপ হয়ে গেছে, সেটা খারাপ হয়েছে। রোগা হয়ে গেছে, রোগা ভালো। কিন্তু দাসদার সম্বন্ধে বলতে গেলে দাসদার মনটা অনেক বড় ছিল। দাসদার সঙ্গে আমরা কাজ করতে দেখেছি আত্মীয় স্বজনের প্রতি যে সহানুভূতিটা, বংশের সকলের প্রতি যে কোনো লোকের বিয়ে হচ্ছে না, এগুলো বলা উচিত না আমি জানি, তাকে 10,000, 12,000, 15,000 টাকা দাসদা সাহায্য করে দিয়েছে। এত বড় একটা মানসিকতার লোক দাসদা ছিলেন এবং ঈশ্বরের প্রতি ওনার একটা বিরাট ভালোবাসা। আমাকে অনেক সময় অনেক যে দেখি কি মোবাইলটা কী করে দেয়, দেখি কি হরে কৃষ্ণ নাম হচ্ছে, আমাকে শোনাতো যে ঈশ্বরের প্রতি একটা বিরাট মানে শ্রদ্ধা রয়েছে। এবং উনি বলতেন যে আমাকে রোগ দিয়েছে যে সারাবেও ঠিক তিনি, এত বড় একটা মানে ছিল দাসদার মধ্যে, বিশ্বাস ছিল আর ভগবানের প্রতি। যাই হোক না কেন, আমি ওনার রিটায়ারমেন্টটা যাতে ভালোভাবে মানে হয়ে গেছে এবং ওনার মানে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দাসদা ভালো থাকুক। বিন্দাস ঘুরে বেড়ায়, আর যে প্রেম করে বিয়ে করতে পারেনি সে হচ্ছে শরৎচন্দ্রের যেন দেবদাস। আরেকটা হচ্ছে যে এই যে বললো যে এ করবে রিটায়ারমেন্টের পরে এ হবে পূর্ণ দাস, অর্থাৎ বউয়ের কথার বাইরে যেতেই পারবে না। আমি যদি বউ বলি তাহলে হয়তো রাগ করবে, মিসেস কেন বললো না, আর বউ আর মিসেসের তফাৎ আছে আবার, সেটাও বলি। হ্যাঁ, যে এই যে সুন্দর খাবার টাবার বাড়িতে করে দিল, হ্যাঁ যাও তোমার খাবার দিয়ে দিয়েছে হচ্ছে বউ, আর দিল হ্যাঁ গো আজকে একটু জুস খেয়ে নিও বাইরে, সে হচ্ছে মিসেস। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই অনুষ্ঠান গেলে মিসেস দাও ছাড়া চলবে না। এই যে রেকর্ডিং হচ্ছে মানে কি বলবো, অপরিহার্য, একে ছাড়া চলবেই না। ঠিক তেমনি বিশুদার যখন প্রথম একটা ল্যাপটপ কিনেছিল, বিশুদার বিষয় যাই তোরা বুঝতে না, হ্যাঁ বিশুদার বিষয় বলেছিল যে তুমি এর থেকে যদি আমার সত্যি নামতে তাও কেন এখন ল্যাপটপ নিয়ে করে থাকো, আপনি দেখি। অর্থাৎ এই যে মিনিমাম রিকোয়ারমেন্টস আর ম্যাক্সিমাম অ্যাডজাস্টমেন্ট ওই ভদ্রমহিলা করেছে। কী করে চালিয়েছে এখন বিন্দাস, ঠিক আছে। আমি একটা কথা বলেছিলাম, হ্যাঁ যে রূপ আর যৌবন আর বংশমর্যাদা এ হচ্ছে উপরওয়ালার সৃষ্টি, এতে নিজের কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব শুধু মানবতা, সত্যতা আর মানবিকতা। বৌদির মানবিকতা ঠিক করে না থাকতো ছেলেদের ওপর ছেলেমেয়েদের ওপর যারা যেতে পারতো না, আর এ আর ওই সত্যিকার মধ্যে ফটো তুলতে পারতো না। বৌদি তোমার খুব কষ্ট হয়েছিল বলো, কষ্ট কথা আমার তেমন কিছু বলার নেই, তবে আমি মহিলা সমাজ হিসাবে বলতে পারি যে পুরুষরা যে কাজগুলো করছেন তার সঙ্গে আমরা মেয়েরা খুব সাহায্য করি এবং ভালোবেসে করি। আমরা করি বলেই ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি, এই আর কি বলবো। কারণ সবাই ভালো থাকুক সেই জন্য সবাই সুন্দরভাবে ঠাকুরপুর সমাজে কিছু বললো না। হ্যাঁ, ঠাকুরপো তো ভালোই হয়, ঠাকুরপো সম্বন্ধে কিছু বলার নেই। সবাই জানে ঠাকুরপো মানেই আদরের জিনিস, ঠাকুরপো থাকলেই বৌদি থাকবে। এগুলো পরে 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 ইতিমধ্যে আমাদের এই ডিভিশনের সব থেকে লম্বা টিআই এসছেন, অর্থাৎ এখন আমার জেমস বন্ড সাজেছেন, যাই ভালো। তো আমি আসি না, তোমার এত হাসি যে তুমি কথা বলো, দু চারটে চুটকি দিয়েই বলো আজকে। হ্যাঁ, দাস সম্বন্ধে কিছু বলো। সবাইকে নমস্কার। দাঁড়াও, দাঁড়ালেই হবে। গার্ড ব্রেকে এত কথা বলি, এখানে কথা বলতে বল। কোথায় গার্ড ব্রেকে কোথায় কথা বলছি? গার্ড ব্রেকে যাই না এখন, এখন বাদ দে, আগে তো বলছি। হ্যাঁ, সে আগেকার দিন আর এখনকার দিনে অনেক তফাৎ হয়ে গেছে। ঠিক আছে, বল। দাসদার সাথে অনেক দিনের পরিচয় আমার। দাসদার সাথে প্রথম মধ্যে আমার রিমডেলিংয়ে পরিচয় হয়, রিমডেলিং সেকশনে পরিচয় হয়। তারপরে তো দাসদার সাথে কাজ করেছি, বেশ আনন্দ সহকারেই কাজ করেছি। আমরা অনেক সময় আড্ডা ইয়ার্কি সব কিছুই করেছি একসাথে, গল্প গুজব সব কিছুই হয়েছে। তো দাসদা রিটায়ার করেছে, খুব ভালো লাগছে। রিটায়ার করে উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই কামনা করি। এই ফেয়ারওয়েল অনুষ্ঠানটা আমাদের এই বিশেষ করে মেন লাইনের এই সেকশনটার টিআই কল্যাণের আন্ডারে যেভাবে হয়, অন্য অন্য জায়গায় এরকম হয় কিনা আমার কিছুটা ডাউট আছে। এবং যার জন্য এই যে এদের মধ্যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আছে বলে এটা হয়। হ্যাঁ, রিলেশনটা যদি ভালো না থাকবে, হ্যাঁ রিলেশন ভালো না থাকলে এটা হতে পারে না। তো রিলেশন সম্বন্ধে আমি একটা কথা বলি। রিলেশন ইজ নাথিং বাট আ বন্ড বিটুইন দ্য পিপলস হু মে নট বি ইকুয়াল ইন কোয়ালিফিকেশন, এজ, বাট মাস্ট বি ইকুয়াল ইন দেয়ার কমিটমেন্টস টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। নিজেদের মধ্যে যদি সমঝোতা না থাকে এই ধরনের অনুষ্ঠান হতে পারে না। ঠিক তেমনি আমাদের রানাঘাট থেকে, রানাঘাট তো অনেকটাই ভিতরে, সেই টোটোতে যেতে হয়, যেতে যেতে হাত পা ব্যথা হয়ে যায়, রাস্তা খুব ভালো না। তথাপি আমাদের বিদ্যুৎটা এসছেন বিদ্যুৎ গতি দোকান থেকে। তো বিদ্যুৎ তুমি কিছু বলো। হ্যাঁ, এবং সভাপতি
আমি দাসদার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 35-40 এবং তখন দাসদা এনার বিশ্বাস আমার ছিল, এখন বলতে লজ্জা নেই আমার। দাসদার কাছে আমি প্ল্যানিংও নিই তখন, তাই তো দাসদা? হ্যাঁ আচ্ছা, সেই তো বলছি আমার 35-36 বছর। তারপর থেকে দাসদা চলে এসছে রানাঘাট থেকে, আমিও রানাঘাট থেকে বিভিন্ন জায়গায় গেছি। কিন্তু দাসদার একটা ব্যাপার তখন ছিল যে সময়ানুবর্তিতা, এবং আমরা জানি দাসদা রিলিফ মানে আমরা কনফার্ম রিলিফ আসবে, এবং যে ট্রেনই হোক, যদি কোনো দেরি হয় তাহলেও দাসদা আসবে। আর এখন দাসদা রিটায়ার করেছে, এবং আমরাও আগে রিটায়ার করেছি যদিও। এখন দাসদা নতুন জীবনে ঢুকছে, আশা করি সে সুস্থ এবং ভালো জীবনযাপন করবে, সংসারের সঙ্গে মন দেবে, এইটাই কামনা করে এবং তার সুস্থ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আমাদের দেহের মধ্যে আরও কয়েকটা জিনিস রয়েছে, সেখানে কিন্তু জল স্পর্শই করতে পারে। সেটা কি আছে? যে মন, বুদ্ধি আর হচ্ছে আত্মা। এখানে কিন্তু জল যায় না। তো এই যে মনটা সত্য হয়, মনটা পবিত্র হয় সত্যের দ্বারা, আর বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা। আর তার যে আত্মা, এইটা পবিত্র হয় কিন্তু গোবিন্দর দ্বারা। তো আগে গোবিন্দ করা বলে দাসদাকে এখানে এসে পৌঁছেছে। যাই হোক, আমাদের মধ্যে এবার এই যে প্রত্যেক ছেলে মেয়ে একটা কথাই বলে যে আমার বাবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, বলে কিনা? আমার বাবাই পৃথিবীতে শ্রেষ্ঠ। সে খারাপ ভালো কখন শ্রেষ্ঠ? যখন তার চাহিদা পূরণ করতে দাঁড়ানো, আর যখন টাকা উঠাতে না মন তার লোক হয় না। কিন্তু দাদা যেহেতু মনটা পবিত্র, গোবিন্দ ভরসায় ছেড়ে দিয়েছে, হ্যাঁ আমি শিওর দাদা পড়া হয়তো মুখ্য লাভ করে সেটা পড়া দিয়েছে। আমি আমার বাবুকে বলবো, দাদা ছেলেকে বলবো, হ্যাঁ যে তোমার বাবার সম্বন্ধে খারাপ তো বলা যায় না, ভালো কিছু বলো। নমস্কার, মঞ্চে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠদের আমার শ্রদ্ধা প্রণাম। তো বাবার সম্বন্ধে তো বাবার কলিগরা স্যার অনেক কিছু বলে যেতে, তো আমি একটা কথা বলবো, আমরা 2016 থেকে আপনারা জানেন যে বাবা শারীরিক অসুস্থতার মধ্যে যাচ্ছিল। তো আমরা ফ্যামিলি মেম্বার হিসাবে কলিগরা হয়তো ফিল করি, কিন্তু আমরা যেটা ফিল করছি আমাদের পরিবারের উপর যেটা গেছে সেটা কেউ মানে ভাষায় আমরা বলতে পারবো না। মা যেটা ফিল করছে, আমি ফিল করছি। মা রীতিমতো, বাবা একমাত্র বিয়ার থেকে ভর্তি, আমি সারা হসপিটালে মা রীতিমতো কান্না করছে। সেই 2016 সালে তখনও অতটা হয়নি, তখন মানে অপারেশনের তখনও হয়নি, কিন্তু 20 সালে মানে 2000 করোনার পর বাবার অবস্থা এতটাই খারাপ হয়েছে, ওষুধ দিয়ে খাচ্ছে, তার জন্য মানে বাবা ওখান থেকে যে মানে সুস্থ হয়ে আসবে আমরা এক্সপেক্ট করতাম যে এগুলো ভগবানের ইচ্ছা, উপকারটা আশীর্বাদের হতো। আমি ভগবানের কাছে প্রে করছি বাবার জন্য ঠিক হয়ে যায়, মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তখন আমি এই 2023 সালে আমার সার্ভিস হয়, তার আগে আমিও মানে আমিও চাকরির জন্য চিন্তা করতাম, আমারও কোনো মানে এমপ্লয়মেন্ট ছিল না। তো আমি বাবাকে বলছিলাম, বাবা তুমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নাও, যা হবে দেখা যাবে। বাবা বলছে না, কনফিডেন্স ছিল, বলছো মানে ছোটো থেকেই দেখেছি মানে বাবা ছোট আগেও যোদ্ধা ছিল, এখনও আছে, মানে ভবিষ্যতে থাকবে। আরেকটা জিনিস বাবাকে বলেছিলাম যে বাবা যখন ডিআর সিং হসপিটালে ছিল, তো আমি বাকিদের সঙ্গে কথা বললাম মার সাথে, বাবার কলিগ কে ছিল মনে নেই, কিন্তু বলেছিলাম। তো বাবাকে বললাম যে বাবা তুমি এই স্টেশন মাস্টারের করতে কেন করছো, তুমি এই সময় এত অসুস্থ, তুমি ওই করতে এত প্রেশার বেশি, তুমি অন্য ডিভিশনে শিফট করে দাও, বাবাকে বলেছিলাম এটা। তখন বাবা বলে না, আমি এখন তো এটা দেখে বাবার খুব ভালো লাগে যে মানে এত অসুস্থতার মধ্যে এই পোস্টেই বাবা শুরু করেছে, এটাতেই শেষ করবে। আর ভলেন্টিয়ার রিটায়ারমেন্টও নেয়নি। বাবাকে আমি অনেক বলছিলাম, বাবা 2020-21 নাগাদ তুমি রিটায়ারমেন্ট নিয়ে নাও, আমরা যতই হোক কষ্ট করে চালিয়ে নেব। কিন্তু এত অসুস্থতার মধ্যে আমরা ফ্যামিলি মেম্বার ওটা ফিল করেছি বারবার। সেই চিন্তা যেহেতু সমাজ পরপর শিখাবে যেত, এই ডিআর সিং হসপিটালে তো মানে ওই 20 সালে অবস্থা আমরা বলতো, মানে ভাষায় বলা যাবে না বাবার যে অবস্থা ছিল, প্রেশার প্রচুর হাই হয়ে গেছে, সব অবস্থা একদম। তারপরে তখন করোনার সময় যাই হোক ভগবানের আশীর্বাদে বাবা হসপিটালে হতে কিন্তু কোভিড নেগেটিভ এসেছে, পজিটিভ আছে। আমরা তো প্রে করছি এর মধ্যে যদি কোভিড পজিটিভ হয়ে যায়, এতটা শরীর খারাপ, প্রথমে কাস্তাপাড়া হসপিটালে ভর্তি ছিল, ওখানে রাখতে পারবে না, সেখান থেকে শিফট করেছিল বিআর সিংয়ে, কারণ ওখানে ওদের ঠিক কাস্তাপাড়া ডেন হসপিটাল ওই পরিষেবাই নেই, ওদের কাছে ট্রিটমেন্ট করবে। ওরকম ক্রিটিক্যাল রোগী পাঠিয়ে দিল বিআর সিংয়ে। বিআর সিং আমরা সারা দেখেছিলাম, মা ছিল, আমি ছিলাম, ভাই তারপর ওখান থেকে মেডিকেল সার্টিফিকেট বারবার ভাই ছুটে গেল। সেখান থেকে বাবা মানে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে, আর চাকরিটা থেকে শেষ করে রিটায়ারমেন্ট নিয়ে, এটাও দেখে খুব ভালো লাগে। আর বাবা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেয় না, আমি অনেক বলেছিলাম বাবা তুমি রিটায়ারমেন্ট নিয়ে নাও, আমরা যা হবে দেখে নেবো, মানে যেভাবে চলুক চলবে, কিন্তু এটাও নেয়নি। যাই হোক বাবার সঙ্গে এটুকুনিকে বলার আছে, বাবা আপনারা তো দেখে যেতে, আমরা মানে ফ্যামিলি মেম্বারে তো আরও তার থেকে আরও দেখে যেতে, বাবার মধ্যে এতটা মানে সাহস আছে, সাহসটা মানে প্রচণ্ড সাহস, মানে কখনো ভয় পায় না, বলে যা হবে দেখা যাবে, আমি দেখে নেবো, এটা খুব ভালো লাগে। সাহসী বেটি লোকগুলো সাহসী আমি বাদে আর কি, ঠিক আছে। তো আমাদের মধ্যে সব থেকে লম্বা চড়া আছেন উনি, আর আরও সাহসী উনি, ঠিক আছে, ভাদুরিদা। সুতরাং এই যে দাসদার ছোট্টখাটো হাইট, নেপোলিয়ান, হ্যাঁ নেপোলিয়ান যে ম্যান অফ ডেস্টিনি বলা হয়, তাই এই জন্যই হয়েছিল সাহসী। তো আমরা যখন যারা বয়স্ক লোক, তারা কিন্তু ওই নতুন যে প্রজন্ম এসছে, নতুন যে প্রযুক্তিটা এসছে, টেকনোলজি যেটা এসছে, হ্যাঁ লেবার থেকে আমরা পেয়েছি আরআরআই থেকে ইআই, তাই তো বিশ্বাস। এই যে আরআরআইতে চাকরি করতে গিয়ে কষ্ট হয়েছে কিনা, এই সত্যজিৎ কষ্ট হচ্ছে কিনা? তুমি ওরকম যেরকম কষ্ট পেয়েছিলে, ওই কষ্ট করে দাসদার সময় 2-4টা বাক্য বিনিময় করে কষ্ট করি বলো।
ও তো আমার কবি হ্যাঁ। দাদা সবাইকে ভালোবাসা শ্রদ্ধা নমস্কার জানিয়ে দু চারটি কথা আমি দাদার সম্বন্ধে বলছি। দাদার সঙ্গে আমি চাকরি কলিগ হিসেবে করেছি, কিন্তু কন্টিনিউয়াস না, মানে উনি মাঝে মধ্যে টেলার হিসেবে ওনার সঙ্গে পরিচয় ক্ষণিক পরিচয়, মানে বছরে 2-1 বার। তথাপিও এই অল্প দিন পরিচয়ের মধ্যে উনি যেভাবে মনে রেখেছে আমাদেরকে, সেটা সত্যি ভালো। এই যে মানুষকে মনে রাখা, এই মনে রাখাটা সবাই আমরা চাকরি করে যখন চলে যাব সবাই সবাইকে ভুলে যাব, এটা মানে বাস্তব। ক্রস করে যেমন গাড়ি চলে যায় আপে ডাউনে, আমরাও বলে তা আজকে এখানে আমরা যে সবাই এসেছি সবার সাথে সবার একটা ভালোবাসা টান, সেই টানে আমরা সবাই এখানে মিলেছি। তা দাদা আমাকে আমার নাম জানে, আমার ডাক নামটা কেউ জানে না। দাদা আমার ডাক নামটা ধরে আমাকে ডাকে মারে, সেই জন্য আমার খুব ভালো লাগে যে এত কাছের লোক, এতদিন অনেকের সাথে মিশেছি, কিন্তু আমার ডাক নামটা কেউ জানে না, কিন্তু দাদা জানে আমাকে ডাকে, যেটা আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, চাকরিতে আমাদের এই লোহা পাথর এর মধ্যে জীবন নেই, তবু আমি বলি এই লোহা পাথরের মধ্যেও জীবন আছে, এর মধ্যে থেকেও আমাদের রস নিংড়ে বার করে দিতে। জীবনে আমাদের হয়তো অল্প দিন চাকরি আছে, অনেকে অনেক দিন চাকরি করবে। চাকরিতে আসলে মনে হয় যেন রুক্ষ জীবন, এটা নয়। চাকরির মধ্যেও আনন্দ নিতে হবে, আনন্দ নিয়ে চাকরি করতে হবে। আগামী দিনে যারা আরও বেশি দিন চাকরি করবে, আমরা তো চলে যাব কিছুদিন পরে, আমি আর 3-4 মাস আছি, আরও যারা চলে যাবে। চাকরিটাই শেষ কথা না, চাকরি হয়ে গেল শেষ, এখানেই শেষ না, চাকরির পরেও জীবনের আরও অনেক কিছু থাকে, আমি সেটা মনে করি। তাই আমি দাদাকে একটা কথাই বলবো, জীবনটা এখনই মনে করবেন না শেষ, জীবনের চাকরির পরেও আরও অনেক কিছু আছে। তাই আগামী দিন দাদার যেন খুব ভালো যায় এবং খুব সুন্দরভাবে সুস্থভাবে যতদিন বেঁচে থাকে উনি সুস্থভাবে যেন থাকে, এটা আমি কামনা করি। আর আমি সত্যি কথা বলতে হাজার হাজার লেখি, আমি ছোট্ট একটা লেখা আমি পাঠ করে শোনাচ্ছি। হিসাব, লেখাটার নাম হিসাব। কি দিয়েছ কি যে পেলাম, হিসাবটাকে রাখো তুলে, যা আছে সব ভাগ করে দাও, নিজের কথা যাও ভুলে। আসলে যখন খালি হাতে, যাবার বেলায় দুঃখ কিসের, রাখলে কিছু দানের খাতায়, সেটাই শেষে পাও নিজের। দুঃখ সুখে জীবন কাটে, এটাই নিয়ম সংসারে, মায়ার জগৎ ছাড়তে হবেই, হিসাবটা দাও দূর করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনি এবার আসন গ্রহণ করুন। তো এত বড় একটা স্টেশন পরিচালনা করতে গেলে স্টেশন ম্যানেজার একা পারবে না, সেকশনাল টিআই একা পারবে না। যেমন একটা টিমকে জিততে গেলে 11টা প্লেয়ারই সুন্দর খেলতে হয়, তখনই চ্যাম্পিয়ন হয়। আর তার মধ্যে 2-1টা প্লেয়ার থাকে, হ্যাঁ, তারা অত্যন্ত ভালো খেলে। আমাদের আরআরএতে এখন এসছে, হ্যাঁ, মেসি যেমন সুন্দর মাঠটাকে দাপিয়ে খেলে, আমাদের আরআরএতে এখন সুবোধ আছে, দাপিয়ে খেলতে পারে। অর্থাৎ সুবোধ যদি কিছু বলো। आदरणीय एओएम साहब, एसएस साहब एवं पीआई साहब एवं समस्त स्टाफ, ये दासदा को हम करीब 10 साल से जानते हैं। जब हम सियालदा डिवीज़न में पहला बार आए थे 2014 में, तब से हम दासदा को जानते हैं, जब दासदा रिमॉडलिंग में थे। ठीक है, उस समय जब दासदा जैसे थे आज भी वैसे ही है, सेम टू सेम। कोई अभी बीच में थोड़ा सा हेल्थ इशू होने के चलते थोड़ा सा फिजिक डाउन हुआ था, लेकिन आज भी दासदा का जो फिजिक है सब कुछ ये है उसी तरह एकदम सेम टू सेम। और दासदा एक लीजेंड है, हर चीज़ मेंटेन करते हैं। जैसे इसका ये दासदा का इनका हो गया पहनने का स्टाइल, रहने का स्टाइल, खाने का स्टाइल, ये हमको दासदा का बहुत अच्छा लगता है। हर चीज़ मेंटेन करते हैं, ब्रांड मेंटेन करते हैं। ये हमको मैंने खास करके दासदा का ये चीज़ हमको बहुत प्रभावित करता है। जहाँ भी रहने से मैंने उनका एक अलग ये है क्रेज है, काम करने का तरीका उनका अलग है। आज हेल्थ इशू के चलते थोड़ा सा फिजिक डाउन है, लेकिन और बाकी तो सब दासदा के बारे में बोले ही हैं। ठीक है, और भगवान से हम कामना करेंगे दासदा हेल्दी रहे, और बाकी वेल्दी तो है ही, वेल्दी तो है ही, और भगवान से यही आशीर्वाद करेंगे कि जो भगवान इनको हेल्थ इशू से मुक्त करें और फ्यूचर लाइफ अच्छा से जिए। इसी के साथ हम वक्तव्य
তো সেটা দেখা গেছে যে যারা মানে রেল লাইনের কাছে কিংবা স্টেশনের কাছে থাকে তারাই গাড়ি ফেলবে। এখান থেকে কয়েক স্টেপ হেঁটে গেলেই কাকিনাড়া। তো সেই ভদ্রলোক এসছে অ্যাট দ্য এন্ড অফ রেট, এবার কী বলবো আমার অকেশন। তো অঞ্জয় এই এত দেরিতে এসছে, একটু কষ্ট লাগছে কিনা? লজ্জাও লাগছে আমি জানি। তো যাই হোক, তুমি লজ্জা ভেঙে দাস সম্বন্ধে কিছু বলো। নমস্কার জানিয়ে আমাদের প্রথম পরিচয় না সঙ্গে এনআইমার্কে লাল তখন থেকে আমার পাস করার একটা আলাগ অ্যাটিটিউড, সেটা মানে খুব ভালো। এখান থেকে প্রেম ভাবটা ভালো হয়েছে। লাস্টে যখন চাকদাতে এটাকে কাজ করতে দেখলাম, সেই পরিস্থিতিটি খুব খারাপ। মানে এমন ইস্যু যে লাঠি নিয়ে ওই অবস্থা রিটায়ার করার পরে যে মানুষটা দাঁড়ায় সেই অবস্থাতে ইনি চাকরি করতে গিয়েছিলেন। মানে খুব খারাপ লেগেছে। তখন পজিশনটাও খুব বাজে ছিল, এনাকে ছাড়াও। নমস্কার সবাইকে। আচ্ছা, আমি 2 সপ্তাহ হয় নৈহাটির পার্ট হয়েছি আর কি, মানে হ্যাঁ পায়রাডাঙ্গা থেকে স্পেয়ার হয়ে 2 সপ্তাহ হয় নৈহাটি পরিবার মানে এই রেলওয়ে পরিবারের অংশ হয়েছি। বাট দাসদার সাথে আমার আলাপ বহুদিনকার, এবং দাসদার মানে যেদিন বলতে পারি দাসদা আমার জন্য ফরচুনেট, কারণ আগের দিন উনি আমাকে নিমন্ত্রণ করেছেন, পরের দিন আমার অর্ডার বেরিয়েছে নৈহাটির জন্য। তা থ্যাংক ইউ দাসদা। আর দাসদার জন্য আমি একটা কথা বলতে পারি, দাসদা আগে রিমডেলিংয়ে কাজ করতেন, সেই সূত্রে আমার পায়রাডাঙ্গাতে দাসদার সাথে প্রথম আলাপ, এবং তারপর নৈহাটি ইনডোর যখন ছিল দাসদার হাতেই আমার হাতে করি, মানে নৈহাটি ইনডোরের কাজ বা এখানে কি করে কাজ করতে হবে দাসদাই কিন্তু প্রথম আমাকে শিখিয়েছিলেন এখানে। আর দাসদা সবসময়, আমি ইভেন এই নৈহাটি লিঙ্কে প্রথম চাকরি করার আগের দিন কিন্তু আমি দাসদাকে রাতে ফোন করেছিলাম এবং জিজ্ঞেস করেছি, কারণ আমি জানি দাসদার মতো অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স লোক এখানে বোধহয় খুব কমই লোক আছে। এবং সবচেয়ে বড় কথা, দাসদার সাহসকে আমি খুব কুর্নিশ জানাই, কারণ উনি যে অসুস্থতা নিয়ে রিকভারি করে উনি আবার ডিউটিতে ফিরে এসেছেন, সেটা বোধহয় আমাদের ভারত পক্ষে সম্ভব ছিল না। এবং এটার জন্য আমি ওনাকে প্রচণ্ড সাহসী মনে করি, এবং ঈশ্বরের কৃপায় উনি ভালো থাকুক এবং সুস্থ থাকুন, এবং আগামী দিনেও যেন ওনার পথ চলা আরও ভালো হয়, এবং আমাদের সাথে যেন সবসময় রিলেশন রাখেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দাসদা ভালো থাকবেন। ওই জন্যই বলেছিল তাই অনেক। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ও যে বললো যে কেউ পিছনে না থাকলে হয় না, এটা কিন্তু একটা মেয়ের সঙ্গে কিংবা একটা নারীর সঙ্গে পুরুষের অনেকগুলো সম্পর্ক। স্ত্রী কখনো মা হয়, কখনো ভগিনী হয়, কখনো মেয়ে হয়, সবাই জানে। তা দাসদাকে পিছন থেকে যে ইন্ধন জুগিয়েছিল তখন কিন্তু মা রূপে চালিয়েছিল, তাই তো। তো যাই হোক, যখন একজন মানে চিত্র সাংবাদিক উনি জিজ্ঞেস করেছিলেন ওই সত্যজিৎ রায়কে, আপনি সব সিনেমা গান করার নায়ক ছিল সৌমিত্র, কিন্তু নায়ক বইতে কেন উত্তম কুমারকে নিলেন? সে হেসে বলেছিল যে উত্তম কুমার অ্যাকচুয়ালি নায়ক, তাই ওকে নায়কে দিয়েছি। তাই আমাদের যিনি নায়ক ক্যামেরা, সে সত্যজিৎ রায়। এই ক্যামেরাটা কেউ ধরুক, সত্যজিৎ রায় কিছু বলুন। মাননীয় সভাপতি উপস্থিত, আমার কলিগ ও আমার বন্ধু, দাসদার সম্পর্কে কি বলবো। দাসদা তো আমাদের অনেক আগে চাকরি পেয়েছে, দাসদার সাথে অনেক আগে থেকেই সেল ডিভিশন আসার পরে আমার আলাপ, তখন থেকে পরিচয় খুবই ভালো লাগতো। বাইদে ভাই, আমি তো বগুড়াতেই দীর্ঘদিন চাকরি করার পরে 2014 সালে যখন চাকরি করলাম, তারপরে দাসদার সাথে আর বেশি রকমের পরিচয় করলাম। দাসদাকে দেখতাম খুব ডেডিকেটেডভাবে চাকরি করছে এবং সবসময় ইউনিফর্ম করেই চাকরি করতে দেখতাম। কল্যাণীও আমি আসার আগে কল্যাণী ছিল, তারপরে নৈহাটিতে চাকরি করলাম। আমাকে নৈহাটি আসার পরে আমি দেখলাম দাস, তখনই জানলাম দাসদা ভীষণ অসুস্থ। তখন আমার যতটুকু সামর্থ্য ছিল আমি দাসদাকে একটু করে ছাড় দিতে চেষ্টা করেছি। কখনো সব সময় পারতাম না, স্টাফের এত ক্রাইসিস ছিল, তবুও চেষ্টা করতাম দাসদাকে কম চাকরি করার কাছে। এইটুকু করতে পেরেছি, এইটুকুই আমার কাছে ভালো লেগেছিল। দাসদা কিছু করতে পেরেছি। আর দাসদা আমাকেও প্রচণ্ড ভালোবাসতো, আমাকে বড় বড় করে সবসময় ইয়ে করতো। দাসদা যা কিছু হয় আমাকে একটু জিজ্ঞেস করে, বড় এটা করতে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে করেন, আপনার সব কিছু আপনি ভয় পাবেন না, দেখবেন আপনার ঠাকুরের কীভাবে বিশ্বাস করেন, আমি আবার বিশ্বাস করি আপনার ঠাকুর আপনাকে ঠিক সুস্থভাবে বাঁচিয়ে রাখবে। তাই করেছে, সেইভাবে চাকরি থেকে অবসর নিয়েছে। ওনার ইচ্ছে ছিল রেল থেকেই যেন আমি অবসর নিই, তো সেটা উনি পেরেছে। হ্যাঁ, এসএম ক্যাডার থেকে রিটায়ারমেন্ট নেওয়ার, এটা ওনার হয়েছে।
ওনার যে দৃঢ় প্রতিজ্ঞা সেটা আজ পালন করতে পেরেছে এই জন্য ধন্যবাদ। আর এই এখন আপনি রিটায়ার হয়েছেন, এখন যাতে আপনার আরও সুস্থ হন, ভালো করে চিকিৎসা আরও করুন, বাইরে যান, ঘুরুন বন্ধুকে নিয়ে, এটাই করবেন। ডিউটি আর এখন নেই, এখন সুস্থ থাকার জন্য ঘুরে বেড়ান, পরবর্তী জীবন আরও ভালো করুন এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। হ্যাঁ পেয়েছি হয়তো। দাসদা একদম বাচ্চা ছেলে, মানে কী বলবো, 18 ক্লাসে চাকরি ঢুকেছে, এটা মানে উপরওয়ালা কৃপা না থাকলে হয় না। আর দীর্ঘ 41 বছর 41.5 বছর চাকরি করলো, এত ডেডিকেশন কোথায় পেয়েছে আমি জানি না। হ্যাঁ, যে ওর উইল ফোর্স না থাকলে এগুলো হয় না। আর আমি তখন টিআই ছিলাম, হ্যাঁ, আমার সঙ্গে হয়তো কথা কাটাকাটি হলেও হতে পারে, কারণ একটা সেকশন চালাতে গেলে, অ্যাডমিশন চালাতে গেলে কখনো কখনো রুক্ষ হতে হয়। হ্যাঁ, সেটাও আমরা হয়েছি। হ্যাঁ, আমার যেমন কিছু কিছু সৌভাগ্যের লোক ছিল, হ্যাঁ, যেমন আমি 1 নম্বরে আমাকে যখন স্টেশন ম্যানেজার থেকে টিআইতে করে দিল, আই ওয়াজ ইন ড্র্যাগার্স ডন, মানে একদম আমি একদম মানে অথই জলে পড়ে যাই, কারণ আমার ওই চাকরিটা পছন্দ হতো না। হ্যাঁ, সব একসঙ্গে মিলে চাকরি করবো, কী করবো, এটাই ছিল। তখন বাড়িতে গিয়ে যখন আমি আমার মানে কী বলবো, খারাপ জিনিসটা আমি প্রকাশ করলাম বাড়িতে গিয়ে আমার মিসেসের সঙ্গে। হ্যাঁ, তো বললো যে কী হয়েছে, আমার এই কেস। হ্যাঁ, তখন বললো যে দেখো, তোমার মতন তো আরও 10টা ছেলে তো টিআইতে চাকরি করে, তাহলে তুমি পারবে না। তখন আমি আমার ভাই আমার গার্ড আমার এলে চাকরি করে, আমি জিজ্ঞেস করলাম, ও আবার আরেকটা টিও করে যে সবাই যেগুলো বলছে তুই করে, তারপর টিও পাবি, ও আবার পয়সার লোভে দেখিয়ে দিলে। যাই হোক, তখন আমি লাস্টে আমাদের মধ্যে 2-4 জন আছে, টিআইতে যখন আসলাম তখন আমি কম্পিউটার এখন কিছুই জানি। তবে বলে যে কী করে এগুলো নোট তৈরি করতে হবে, তখন পিজুস দা, যার জন্য ওকে আমি বেশি মানে শ্রদ্ধা প্লাস ভালোবাসি। কেন? কারণ ওই টিআই থাকাকালীন ও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আর হচ্ছে অরুণ দাস। অরুণ দাস কখনো নেগেটিভ সেন্সে কথা বলে না, নিষেধ বিশ্বাস কখনো নেগেটিভ সেন্সে কথা বলে না, যে মৃণালদা আপনি চালিয়ে যান আমি আছি। ও তো আমাকে মৃণালদা বলতোই না, ভুলও বলে না। হ্যাঁ, তো বলতো যে মৃণাল তুমি চালিয়ে যাও, আমি আছি। যাক, ওদের মানে সুপ্রচেষ্টা আর আমার উইল ফোর্সের জন্য হয়তো এইটুকু হয়েছে। তো যাই হোক, আমি এই যে দাসদা যে চাকরিটা করছে, হ্যাঁ, যে এত ছোটো বয়স থেকে কী করে চাকরিটা করলো, তো দাসদা তোমার ভিতরে সেই কী বলবো, এনার্জিটা কোথায় পেয়েছিল আমি জানি না। হ্যাঁ, দু চারটে বাক্য আর তুমি কাদের জন্য কী রেখে যাচ্ছে সেটা। মাননীয় এম সাহেব মৃণালকান্তি বিশ্বাস, মাননীয় ভাদুরীদা, আমার বন্ধু সমূহ শ্রী টিকে দাস, মাননীয় শ্রী এনার বিশ্বাস, মাননীয় শ্রী একে দাস, মাননীয় শ্রী সঞ্জয় পাল, আর সুপ্রিয় চৌধুরী সাহেব, সবাইকে আমার নমস্কার জানিয়ে মৃণালের কারণে দু একটা কথা রাখছি। আমি 12 ক্লাস পড়তে পড়তে অ্যাপ্লাই করেছিলাম। আমাদের সময় ছিল রেলওয়ে সার্ভিস কমিশন, পাটনাতে অ্যাপ্লাই করেছিলাম। প্রথম পরীক্ষা দিয়েছি, প্রথম পরীক্ষাতে আমি চাকরি পেয়েছি। এটা আমার প্রথম চাকরি এবং এটাই শেষ করেছি। তারপরে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারে পেয়েছি, সেন্ট্রাল রেলে বোম্বে স্টাফ সিলেকশনে পাস করেছি, সেগুলো আর যায়নি। পরবর্তীকালে কোয়ালিফিকেশন বাড়িয়েছে, সেগুলো আর অ্যাড করিনি। 12 ক্লাস পড়তে পড়তে ওগুলো করেছি। আজকে আমার এটা ভালো লাগছে যে 41 বছর আমি চাকরি জীবন কমপ্লিট করলাম, মানে গোবিন্দের জন্য আপনাদের শুভেচ্ছা। এবং আমার একটা ইচ্ছা ছিল, 16 সালে যখন গুরুতর অসুস্থ আমি, এই কিডনি সংক্রান্ত, মাননীয় বন্ধু অরুণ কুমার দাস ওনাকে আনফিটগুলো দিয়েছিলাম। এবার আমি চিন্তা করলাম যে এই আনফিট দিচ্ছি, এতে আমাকে বোর্ড বসিয়ে দেবো, আমাকে ডিকেট করে দেবে। আমি বললাম না, ডিকেট হলে তো চলবে না। তারপর ওনাকে আবার বললাম যে এক কাজ করুন, উনি আমার জন্য রিস্ক নিয়েছে এবং এটা করেছে যে ওগুলো সব পাল্টে দেয়। 2 মাসের প্রায় ওগুলো আনফিটগুলো ছেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে এলাম, গ্যাসের ওগুলো দিলাম। তো ডক্টর ফৌজদার ম্যাডাম এসেছিলেন, ওনার কাছে তখন একটু মিথ্যা কথা বলেছিলাম, এখন ক্ষমা চেয়ে নিয়েছি সবার কাছে। জীবনে 2-3টে মিথ্যা কথা বলেছি, তার ভিতরে এটা একটা বড় মিথ্যা কথা। ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন কী হয়েছিল, আমি বললাম ম্যাডাম গ্যাস ট্যাস হয়েছিল, এত নাইট ডিউটি যায়। অ্যাকচুয়ালি 16 সালে কিডনি বাদ গেল, তারপরে কার্সিনোমা ফর্ম করে গেছে, তারপরে আবার চেক আপ করতে করতে 19 ধরা হলো, লাংসে ওটা দেখা দিল। তবে বন্ধুবারা আমার চিকেরা একটা কথা বলেছেন, ভেঙে পড়ছিলাম অনেকটা, যে দাসদা জীবনে জরা ব্যাধি মৃত্যু এগুলো স্বাভাবিক ব্যাপার। তারপরে মনকে আবার নতুন করে শক্ত করলাম যে এটার তো ঘটনা, যে সেই তখন আমার মাইকেল মধুসূদনের কথাটা মনে পড়ে গেল, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নয়। তো রায়দার প্রতি এবারে আমার কৃতজ্ঞতা। তারপরে বিশেষ করে মাননীয় এনার বিশ্বাস, উনি যেটা ফিল করেছেন যে সিধা যে চাকরিটা করছে, জীবন বাজি রেখে চাকরি করছে,
তো আমার কলিগ দু একজন বলেছিলেন যে আপনি তো ঐতিহাসিক ভুল করলেন, আপনি ডিকেট হলেন না। আমার তো ডিকেট হওয়ার কোনো কালে ইচ্ছে ছিল না। তো আমার ইচ্ছা স্টেশন মাস্টার রূপে আমি চাকরি করছি, যেন স্টেশন মাস্টার হিসেবে রিটায়ার করতে পারি। তো উনি আমাকে যেভাবে গাইড দিয়ে, আসলে শরীর খারাপ, মনোবলটা অনেকটা ভেঙে গেছে। আর হয়তো রং মুভমেন্ট দিচ্ছি, বিশ্বাসে দেখলেন রং মুভমেন্ট, উনি মানে একদম বাজ পাখির মতো ফলো করতো। আরে দাস কী করতে, তুমি আস্তে আস্তে করো, আমি তো আছি, অত ঘাবড়াচ্ছে কেন। এই যে মনোবলটা ও জুগিয়েছেন, তার ফলে এখনও অবধি সেটা শেষ করতে পেরেছি। আর বিশেষ করে মাননীয় অরুণ কুমার দাস আমার এত উপকার করছেন, কিন্তু তা সত্ত্বেও আমি ওনার প্রতি বিরক্ত, ক্ষিপ্ত কেন? আমার কলিগ আশিস কুমার ভট্টাচার্য আমরা একজন স্টেশন মাস্টার, আমাদের মানসিকতা খুব আর্মির মতো। সে কি বলবো, একদিন ওকে বলেছিলাম ভগবান তোকে ভুল করে পুরুষ বানিয়েছে। আমি যদি খবর দিতাম এ ভট্টাচার্য আমি যেতে পারছি না, এই যে লাফালাফি নাচানাচি করতো, আশিস ভট্টাচার্যকে ডবল করাতে পারিনি ওনার কারণে, নাহলেও আশিস ভট্টাচার্য আমি নাচিয়ে দিতাম। উনি ওনার ভালোবাসার বানে এমনভাবে আমায় বিদ্ধ করতেন, এমন বান মারতেন, এই দাদা ছাড়ুন তো, 50 বছর এখনও এগুলো কেন করতে চান, যার জন্য ওনার কাছে আমি নত হয়ে গেলাম। এই জন্য আমি ওনার প্রতি ক্ষিপ্ত, যতই আমার উপকার করেছেন বলে আজকে স্টেশন মাস্টার আমি শেষ করতে পেরেছি, আমি কৃতজ্ঞ। কিন্তু ওই ব্যাপারটা আমার ক্ষোভ এখনও যায়নি, এখনও একটু খুশি লাগছে। হ্যাঁ, যাক আজকে খুব ত্যাগ করে দেন। আজকে খুব ত্যাগ করলাম। হ্যাঁ, যাক মানে প্রভুর কি ভাই, বিশেষ করে পল্টু, ওই যে নিক নেম পল্টু, আমার বন্ধু বলুন, ভাই বলুন, দেবাশিস অসময় যেভাবে ছিল ব্যাসিং তৈরি করা, সমস্ত কিছু করা। হ্যাঁ, তারপরে এই যে ছটা ছুটি বিক্রি পল্টুর ধরেছে, বিভিন্নভাবে অনেক পল্টু উপকার করেছে। যাক, মাননীয় চৌধুরী সাহেব, মাননীয় আশিস দত্ত, মাননীয় ইন্দ্রজিৎ দা, প্রত্যেকে যারা এসেছেন এত কষ্ট করে, সবার প্রতি আমি কৃতজ্ঞ, সবার প্রতি আমি ভালোবাসা জানাচ্ছি। মানে গোবিন্দের কৃপায়, আপনাদের শুভেচ্ছায় এই যে চাকরি জীবন শেষ করতে পেরেছি, আমি এসেই আজকে সানাই বাজিয়েছি। যে বিয়ের দিন যে আনন্দ ছিল আমার মনে আজকে সেরকম আনন্দ। আমাদের যে কঠিন চাকরি, সেই কঠিন চাকরি যে আমি সুন্দরভাবে নির্বাহ করতে পেরেছি। আর একটা জিনিস সবসময় এই মানসিকতা নিয়ে বড় হয়েছে যে আমরা একটা সৈনিক, আমরা একটা আর্মি। একটা সৈনিক যুদ্ধক্ষেত্রে গুলি খায়, সে কিন্তু যুদ্ধক্ষেত্রে পালিয়ে আসে না। 2022 সালে 22 ফেব্রুয়ারি আমি বাইক নিয়ে আসি, হঠাৎ করে একটা লোক ক্রস করছে 50 আমার বাইকের গতি, সাডেন ব্রেক করছি, একদম পাল্টি খেয়ে পড়ছি, মাথায় হেলমেট ছিল, নাহলে মরে যেত। লোকজন আমাকে টেনে তুলল, আমি ওই অবস্থায় গিয়ে চাকরি করেছি, বাবা বিশ্বাসদার কোনো ডিস্টার্ব করিনি। লাস্ট এই 21শে জানুয়ারি আমার বন্ধুবর, আমি মনে করি আমার যতই সুপারভাইজার হোক, আগে ওনারা আমার বন্ধু, তারপর আমার ইমিডিয়েট বস। তখন তা বলেন দাদা কালকে সকালে একটা মর্নিং করতে হবে, শরীর আমার খারাপ, আমি বলিনি। সকালবেলা এসে চাকরি করতে করতে আর এই বমি করে শুয়ে পড়েছি, তারপরে রেস্ট নিয়ে তারপরে আবার ঠিক করেছি। কিন্তু না করতে শিখি না, আজ অব্দি সে অরুণদা বলুন, যেই বলুন, আমার কোনো ইমিডিয়েট বসকে কোনো দিন আজ অব্দি না করিনি। চেষ্টা করেছি একজন অনুগত সৈনিকের মতো, মানে ডেডিকেশন দিয়ে, ফুল নিষ্ঠা দিয়ে নিজের চাকরিটাকে সম্পন্ন করতে। কতটা কী করেছি সেটা আপনারাই বলবেন। এই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে সবাইকে আমার প্রণাম নমস্কার জানিয়ে, মাননীয় সঞ্জয় পাল, আমি চাকদাতে ওনাকে আমি বুঝতে দেয়নি, লাঠি ভর দিয়ে যেভাবে ঘুরিয়ে গেছি, নেফ্রোলজিস্ট আমি দেখাচ্ছি, উনি ওষুধ দেওয়ার পর এত শরীর খারাপ হয়েছে। তারপর লাস্ট আমি রিজার্ভেশন করেছি পুরীই যাবো, উনি বলেন দাদা আমার 3 জন পায়রাগান থেকে এভাবে যাবে। আমি চিন্তা করলাম আমাদের 26 তারিখ ডেটে জানি, 25 তারিখ চাকরি করে দেয়, চাকরি করেছি। ওই চাকরি করে যেমনি গিন্নির কাছে ছাড়ছিলাম, তেমনি আমার তপনদার কাছে ছাড়ছিলাম। আপনাকে ছুটি দিয়েছি, আপনি চাকরি করলেন। হ্যাঁ, চেষ্টা করেছি পুরোপুরি নির্বাহ করতে। আগে এই যে লাস্ট দিন চাকরি করলাম, উনি কিন্তু আমাকে বুকিং দেন, আমি চিন্তা করলাম ঠিক আছে, উনি যখন পারমিট করতে করে দেয়, আমার যদি একটা কলিগ ছুটি পায় তাতে মন দিই, চেষ্টা করেছি। হ্যাঁ, এইভাবে যে সুস্থভাবে রিটায়ার করলাম, এটাই আমি আপনাদের শুভেচ্ছা, আপনাদের গোবিন্দের আশীর্বাদ, এটাই আমার প্রাপ্তি। সবাইকে না আমাদের একদম অন্তিম লগ্নে চলে এসেছি, আর মাত্র 2 জন বলবে, তারপরে দক্ষিণ হস্তের ক্রিয়াকর্ম 2 জন। একজন এসে উপস্থিত আছেন অপ্রত্যাশিত অতিথির মতন, হাতে একটা ব্যাগ নিয়ে এখন আসলেন, ভালো। তো ওনাকে দেখে হি ওয়াজ ওয়ান অফ দ্য ডেডিকেটেড ওয়ার্কার্স। ওনাকে দেখে আমার উইলিয়াম গেটস 3 একটা কথা মনে পড়ে। উইলিয়াম গেটস 3 আমেরিকার একজন বিখ্যাত ব্যবসায়ী, হ্যাঁ, টেকনোলজিস্ট, কি না বলবো। উনি বলেছিলেন যে ক্ষণেকের জন্য যদি সুখ পেতে চাও তাহলে গান শুনে যাও।
আর একদিনের জন্য সুখ পেতে চাইলে পিকনিকে চলে যাও, আর এক সপ্তাহের জন্য সুখ চাইলে আমাদের এই ক্যামেরাম্যানের জন্য বেড়াতে চলে যান, আর 2 মাসের জন্য সুখ চাইলে একাধিক বিয়ে করে নাও, আর যদি বেশি দিনের জন্য তাহলে অর্থ উপার্জন করো, আর যদি সারা জীবনের জন্য সুখ পেতে চাও তাহলে উজ্জ্বলতার মতন কাজ করে যাও। উজ্জ্বলদা তুমি কিছু বলো। মাননীয় সভাপতি এবং আমাদের এম সাহেব না স্টেশন ম্যানেজার ও এখন স্টেশন ম্যানেজার শিয়ালদা হয়েছেন। আচ্ছা, আমার এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের এবং আমার কলিগ বন্ধু যারা আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানিয়ে সামান্য দু একটা কথা বলবো দাসদা সম্পর্কে। প্রথম কথা, দাসদা ভালো আছেন? ভালো আছেন ওদি? ভালো তো? আমাদের মধ্যে একটা সময় আর এখনকার সময়ের মধ্যে একটা পার্থক্য, মানে মূল পার্থক্য যেটা, তখন আমরা চাকরি করতে করতে কলিগ থেকে বন্ধু হয়ে যেতাম, আর এখন যেটা হয় না, এটা একটা মূল পার্থক্য আমার যেটা নজরে পড়ে। সেই অর্থে আমি অরুণ, অনুজ যদিও পরে এসছে, প্রদীপদা, পীযূষ, এরা আগে থাকতে কোনো পরিচয় ছিল না, কিন্তু যখন চাকরি করলাম চাকরিতে এসে কলিগের থেকে যতটা না কলিগ তার থেকে বন্ধু বেশি। দাসদা সেরকমই একজন। তা দাসদাকে আমরা খুব কাছের থেকেই পেয়েছি, এবং নৈহাটিতে দাসদা যখন লিঙ্ক কেবিন হয় তখন দাসদা অনেকটাই সাহায্য করেছে। লিঙ্ক কেবিন যখন তৈরি হলো, তা দাসদা খুবই ডেডিকেটেড ওয়ার্কার ছিল। সুতরাং দাসদা সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, আপনারা প্রত্যেকেই জানেন। তা দাসদার সবচেয়ে বড় যেটা, যে খুব কঠিন ব্যাধিতে ভুগেছেন উনি, যে শারীরিক কন্ডিশনে এই চাকরিটা শেষ করতে পেরেছেন এটা হয়তো ভগবানের ইচ্ছে, তবে ওনার ইচ্ছা শক্তির একটা বড় ব্যাপার ছিল। কারণ আমরা একদিন অফিসে হঠাৎ করে খবর পেলাম দাসদার প্রচণ্ড শরীর খারাপ, বিয়ার সিংয়ে তখন প্রচণ্ড শরীর খারাপ, মানে শরীর হলুদ হয়ে গেছে এইরকম। তা শুনে আমি, আশিসদা তখন ছিল, হঠাৎ করে শুনে আমি আর আশিসদা তখন চলে গেলাম। আনন্দ বাচ্চা, জয় হালদার, এরা সবাই আমরা বিয়ার সিংয়ে চলে গেছিলাম। তা সেদিনকে বৌদিও ছিলেন কাছে। তা দাসদাকে দেখে আমাদের খুব একটা ভালো লাগে, আমাদের মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে সেদিন। যাই হোক, কী ট্রিটমেন্ট হচ্ছে বা কী ট্রিটমেন্ট, কী সাহায্য দরকার, এই সমস্ত ব্যাপার নিয়ে বৌদির সাথে আমরা আলোচনা করে, আশিসদাও কয়েকজন ইউনিয়ন লিডারের সাথে কথাবার্তা বলে, ডাক্তারের সাথে কথাবার্তা বলে যতদূর সম্ভব আমরা করলাম। কিন্তু আমাদের মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো সেদিন দাসদাকে দেখে, সত্যি সত্যি বলছি। আজকে সেই জায়গা থেকে দাসদা ঘুরে দাঁড়িয়েছে, যাকে বলা হয় মানে পুনর্জন্ম পেয়েছে। সেই জায়গা থেকে দাসদা ঘুরে দাঁড়িয়েছে এবং চাকরি জীবনটা শেষ করেছে এবং সুস্থ আছে। এবং আমি চাইব আগামী দিনে দাসদা এইভাবেই সুস্থ থাকুক এবং মানুষের সাথে থাকুক এবং আমাদের সাথে থাকুক, এটাই আমরা চাইব। এবং দাসদার সবচেয়ে যেটা বড় কথা, দীর্ঘ জীবন কামনা করে এবং তার সুখ সমৃদ্ধি কামনা করে, তার পারিবারিক জীবনের সুখ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ উজ্জ্বলদাকে। গাওয়াবে কিন্তু গান গাওয়াবে কাকে? একটা জিনিস বলি, একজন মানুষ জন্ম নিলে কার কার সাথে পরিচয় হবে সেটা ঠিক করে দেওয়ার সময়। আর আপনাকে কে কে মনে রাখবে, আপনি কাকে মনে রাখবেন সেটা ঠিক করবে আপনার মন, আর আপনাকে কে কে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। যার জন্য ইন্দ্রজিৎদাকে আমি সবসময় ডাকি ওর দারুণ ব্যবহারের জন্য। ইন্দ্রজিৎদা, আপনি যেরকম ভালো ব্যবহার তেমনি ভালো বিচারটা কথা বলবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ভবতোষের সঙ্গে যখন চাকরি করতাম, ও রিমডেলিং ছিল, ওর সব থেকে বড় গুণ ছিল যে আমাদের সঙ্গে চাকরি করতে রেগুলার তা নয়, কিন্তু রেগুলার প্রায় মাঝে মাঝে স্টেশনে নেমে একটু কথাবার্তা বলে যাওয়া, যোগাযোগ রাখা, সেই যোগাযোগ কিন্তু এখনও রেখে চলেছে। যার জন্য দেখুন আমি রিটায়ার করে গেছি, অথচ কিন্তু ঠিক মনে রেখেছে, মাঝে মাঝে যোগাযোগ করে। এবং আমরা আমাদের স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশন থেকে লড়বার জন্য যখন দিল্লি ভুবনেশ্বর সব জায়গায় যেতাম, ও সঙ্গ দিত, এখনও মিটিং টিটিংয়ে যায়, সব কিছু করে। আর এটা বলি অবসর মানে ঠিক আজকে যে অবসর নেওয়া মানে কিন্তু আজকে থেকে একটা নতুন জীবন শুরু, মানে যে কাজগুলো হয়নি, আমাদের প্রসূত ইচ্ছা থাকে কাজগুলো করার জন্য, কিন্তু সেগুলো আমাদের করে ওঠা সম্ভব হয়ে ওঠে না এই চাকরির জন্য, নানারকম শিফটিং চাকরি কিংবা এসবের জন্য। সেইগুলো কিন্তু এই সময়ে কোনো ছোটোখাটো ট্রেনে কিছু, আমি তো তাই করেছি এবং আমি চলছি ও সেইভাবে। তো আমি ওকেও বলবো যে
বাড়িতে মানে এভাবে বসে না থেকে একটা কোনো কিছুর সঙ্গে লেগে যাওয়া, কোনো কিছুতে নিজেকে করা। আর আমাদের এত চাকরিতে মনে হয় আমাদের চাকরিতে আর ভালো লাগছে না, এবার বোধহয় রিটায়ার হয়ে গেলে ভালো হয়। কিন্তু একটা কথা থাকে, আমাদের কথাতে বলি যে আছে, যেতে 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 চায় না যেতে, ফিরে যেতে চায়, সবার সাথে পথে চলা হলো আমার চাকরির নিয়ম অনুসারে তো যেতেই হবে আমাদের প্রথাগত হিসেবে, সেই হিসেবে আজকে হয়তো বসে যাওয়া, কিন্তু আবার নতুন করে সব কিছু শুরু করা ও পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে শেষ করছি। তার সঙ্গে অনেকদিন আগে কাজ করেছে আমাদের বিপুদা সত্যি রিটায়ার হয়েছে। এবার ভলেন্টারির দিকে যদি বলতে চায়, হ্যাঁ একটু বলতে পারেন, কারণ সবার নাম তো আমি জানি না। তো গৌতম কিছু বলবে? আচ্ছা ঠিক আছে। তো এবার একদম আমরা অন্তিম লগ্নে চলে এসেছি। আমি কিছু বলবো না এই কারণেই, কারণ কিছু কিছু আমি হয়তো বলার মধ্যে কিছু বলে গেছি। আর দাস সম্বন্ধে কী বলবো, হ্যাঁ ভালো ওয়ার্কার ছিল, এটা তো আমি সবাই যেন আমার পিরিয়ডে ভালো কাজ করতেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে বন্ধু বলে গেল এতক্ষণেরা, হ্যাঁ আমাদের এপিজে আব্দুল কালাম বন্ধুর একটা দারুণ সংজ্ঞা দিয়েছিলেন, হ্যাঁ যে একটি ভালো বই 100 জন বন্ধুর সমান, একটি ভালো বই 100 জন বন্ধুর সমান, আর একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। সুতরাং ভালো বন্ধু যদি পাওয়া যায়, দারুণ লাইব্রেরির সমানই হয়ে যায়। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে একদিন তো আমরা জন্মেছি, মরেই যাব। ঠিক তেমনি একটা ফল যেমন তার সৌন্দর্য হারায়, তার মহত্ব থাকে বীজে। আর একটা মানুষ, সে নারী হোক পুরুষ হোক, যেমন যৌবন হারিয়ে ফেলে, তার সব থাকে হচ্ছে কাজে। অর্থাৎ দাসদা ভালো কাজ করে গেছে, কাজ থেকে আমরা মনে রাখবো। আরেকটা জিনিস হচ্ছে, শূন্য থেকে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ, শূন্যতেই মিলবে এসব, থাকবে না ভাগশেষ। সময় হলে শূন্য হাতে সবাই মিলে যাব আজ কিংবা কাল, এই নশ্বর দেহটা পড়ে থাকবে আমাদের, এই কাজ মানে 1000 সালে কাজগুলি পড়ে থাকবে। সুতরাং এই কাজটা যারা ঠিকঠাক করে যাবে, হ্যাঁ তাদেরকে সকলেই মনে রাখবে। হ্যাঁ আজকে বলছে মৃণাল বিশ্বাস না আসলে, ইন্দ্রজিৎ না আসলে, ও না আসলে ভালো চলবে না জায়গাটা, অর্থাৎ সেই জায়গাটাকে তৈরি করতে হবে। তো আমি চাই যে আমাদের সেকশনটা যেভাবে চলেছে, আমি সৃষ্টি করে গেছিলাম সকলের সুপ্রচেষ্টায়। আমি সঞ্জয়কে বলবো, সঞ্জয় এই পরম্পরা যেন সবসময় থেকে যায়। এসওয়াজেদ আলী যেই আজও সেই ট্রেডিশন চলছে, সেই এসওয়াজেদ আমাদের ভারতবর্ষের কবিতা এই গল্পটার মধ্যে, সঞ্জয় আমি তোমাকে অনুরোধ করবো এই অনুষ্ঠানটা ঠিক চালিয়ে রাখবে। আজকে হয়তো আমি আসছি, হ্যাঁ রিটায়ার হওয়ার পরে এরা যেরকম আসছে আমিও আসবো, চিন্তা নেই। তো যাকে আমাদের এই আজকের দিনে আমরা শেষ করতে যাচ্ছি, আমাদের যিনি গুরুদেব, হ্যাঁ তার বয়স হবে 28, কিন্তু উল্টো দিলে হবে 82। এই 82 বয়সে 28 বছরের যুবকটা কী করে আমাদের সঙ্গে এক পায়ে এগিয়ে চলে, সত্যি এখন 83 হয়ে গেছে। হ্যাঁ অর্থাৎ এই বয়সে, হ্যাঁ এই বয়সে আমাদের সঙ্গে যে এক পায়ে মিলে চলে, আমাদের মনে পড়ে যায় সেই একজন এর মতন। আমাদের নেতাজি যখন বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, সেই ভদ্রলোক বলেছিলেন গিভ মি গুড মাদার্স আই শ্যাল গিভ ইউ গুড নেশন। অর্থাৎ সেই নেপোলিয়ান, আমরা ওনাকে নেপোলিয়নের সঙ্গে তুলনা করি। তা আমাদের নেপোলিয়ান বাবু কিছু বলবেন, উনি আজকে সমাপ্তি ঘোষণা করবেন, তারপরে দক্ষিণাস্থ থেকে যখন আমরা চলে যাব। এই বলে আমি শেষ করলাম, ধন্যবাদ। It is a glorious moment for us. আজকে আপনারা এখানে যে এসেছেন, সকলেই ভবতোষচন্দ্র দাসের বন্ধু এবং অতি প্রিয়জন। একটি মানুষ তার জীবনে সকল মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করেছেন, কী অবস্থায় ছিলেন, তার প্রতিফলন আজকে ঘটেছে। আমি বেশি কথা বলবো না, কেননা ভবতোষচন্দ্র দাস যে জায়গা দিয়ে শুরু করেছেন, আমি সেইখান দিয়েই শুরু করব। উনি বলেছেন যে আমি সার্ভিস কমিশন দ্বারা রিক্রুটেড হয়েছিলাম, স্টেশন মাস্টার হিসেবে কাজ করতে শুরু করেছি এবং স্টেশন মাস্টার হিসেবেই রিটায়ার করেছি। ইট ইজ অ্যান অ্যাসপায়ারেশন ফর এ পার্সন। আমরা যারা চাকরি করি, সে রেলেই বলুন আর যেখানেই বলুন, আমাদের প্রত্যেকেরই একটা অ্যাসপায়ারেশন থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি যখন রিটায়ার করে যাব, সেই সময় যেন সুস্থ অবস্থায় সকলের শুভেচ্ছা নিয়ে আমি যেন অবসর গ্রহণ করতে পারি। তো আজকে সেই জিনিসটা ভবতোষচন্দ্র দাসের ক্ষেত্রে ঘটেছে। এর জন্যে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং অত্যন্ত উল্লসিত। যাই হোক, যে কথাটা উনি বলছিলেন কিছু একটা বিতর্কের ব্যাপারে, ঘটনা কিছু নয়।
আমাদের আগে একজন ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জৈল সিং, তা উনি বলতেন যে এরকম লোক পৃথিবীতে খুব কমই জন্মেছেন যার ভেতরে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ऐसा फरिश्ता हम कभी नहीं देखा जिनमें किसी तरह की कोई खामियां नहीं है। এটা হলো বাস্তব জিনিস। প্রত্যেক মানুষের ভেতরে কিছু দোষ এবং কিছু ত্রুটি, কিছু ভালো, কিছু মন্দ থাকে, এটা থাকবেই, কারণ আমরা তো হিউম্যান বিং, আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি না। কিন্তু খামিয়াं कम होनी चाहिए, खूबियाँ ज़्यादा होना चाहिए। তা ভবতোষ চন্দ্র দাসের মধ্যে খুবিয়া অনেক বেশি ছিল, তার কারণেই আজকে এই সুন্দর অত্যন্ত আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। আমরা সকলে এসেছি আজকে ভবতোষ চন্দ্র দাসের যে বিদায় সম্বর্ধনা, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই তার ডেডিকেশন, কন্ট্রিবিউশন, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে লট অফ ডিসকাশন হ্যাভ অলরেডি বিন মেড। আই এম নট গোয়িং টু রিপিট অল দিস থিং। আমি আর এটার পুনরাবৃত্তি করতে চাই না। কীরকম ছিলেন, কী ছিলেন না ছিলেন সবই দেখতে পাচ্ছেন, আপনারা সকলে এসছেন, ভালোবাসেন বলেই এসেছেন। একটা ভালোবাসার লোক অবসর গ্রহণ করছে, সেই কারণেই আপনারা সবাই আজ এসছেন, তাকে শুভেচ্ছা। আমি শুধু একটা কথা বলবো, এখানে যে মানসিক স্থিরতা, ধৈর্য, প্রত্যয় আজকে আমরা দেখতে পেলাম ভবতোষ চন্দ্র দাসের ভেতরে, যে আমি স্টেশন মাস্টার হিসেবে জয়েন করেছি এবং স্টেশন মাস্টার হিসেবে সুস্থ শরীরে অবসর গ্রহণ করব, একটা বিরাট প্রত্যয় নিয়েছিলেন তিনি, এবং আজকে তিনি সাকসেসফুল হয়েছে। আমি আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার এই ইচ্ছার যে পূরণ হয়েছে এর জন্য আমি অত্যন্ত আনন্দ পাচ্ছি। যাই হোক, আমি বিশেষ কিছু বলবো যে আপনারা ভবতোষ চন্দ্র দাস সপরিবারে অবসর গ্রহণের পর অনেকেই নিজেকে অপ্রয়োজনীয় মনে করেন, মনে করবেন না। আপনারও সমাজে প্রয়োজন আছে, সমাজে বিভিন্ন কাজ আছে, সেই কাজে নিজেকে নিয়োজিত করবেন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ শরীরে থাকবেন, সপরিবারে সুস্থ শরীরে অবসরকালীন জীবন কাটান, এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই দাস, এবার এই প্রেজেন্টেশন টেশনগুলো দিয়ে দাও। দাও দাও, এটা তুমি দাও, এটা দাও। आप लोग आए हैं, यही बाहर है, बाहर है না, সমাজের প্রতি আসুন, অন্যায় করি। দাদা এটা সামনে ধরে দেখে নিন, এটা তুলে নিই। ধরে থাকো, একটু ধরে থাকো, কাকু একটু ধরে থাকো। এদিকে তাকা, এদিকে তাকা। এটা ওষুধ বের করো, ওষুধ এই পকেটে এইখানে আছে, ছোটোটা বের করো। এই যে উজ্জ্বল তো আগেই এসছে, অশোকদা আর এই যে পান্নাদা, এরা দুজন লেটে ঢুকলো, এদের এই অনুষ্ঠানের ছবিগুলোই কভার করে গেল না। ওখানে সবাই থাকবে, তোমরা বাদ পড়ে গেল। আশিসদা আছে, এরা এসছে, অশোকদা অনেক পরে এলো। যাই হোক, ঠিক আছে, এটা তুলে রাখি এখানে। না, এখনই পাঠানো যাবে না, ভিডিও পাঠানো যাবে না, স্ক্রিন পাঠিয়ে দেবো। 1.5 মিনিটের ভিডিও, হ্যাঁ ওটা পাঠানো যাবে। আরে দাসদার অনুষ্ঠান তো বিয়ে বাড়ির মতন অবস্থা হয়েছে। কি চিনতে পারছো? ভালো আছো তো? আচ্ছা 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 আচ্ছা। তুমি তো ব্যারাকপুরে না কোথায়? না, তুমি এখন কোথায়? কাকিনাড়া। আচ্ছা, ভালো। আর তোমার হাজবেন্ড ব্যান্ডেল? আরে বাবা, তো বিয়ে হয়েছে? কবে বিয়ে হলো? না না, ও হ্যাঁ, তোর তো মেয়েই তো দেখেছে না।
আচ্ছা আজকে যেন একটু হঠাৎ করে নতুন মনে হচ্ছে তো সেজন্য আমার খেয়াল নেই। ও এই যে তোমার তো আমি দেখেছিলাম, হ্যাঁ তার নমস্কার। তোমার তো কি ছেলে হয়েছে? বাহ, হ্যাঁ হ্যাঁ তুই এখন খাচ্ছিস? তুই বেরোতে পারিস নি এখনো? বছরের পর বছর গেল, তোমার তুমি আমাদের সবার প্রিয়। নামটি তোমার ভবতেশ দাস। দুঃখকে চেপে রেখে তুমি শিখিয়েছো অনেক কিছু, সবাইকে দিয়েছো সম্মান, কাউকে করোনি নিচু। আড়াইয়ের বুকে তুমি ওয়ান হয়ে থেকো, বন্ধু স্বজন সবাইকে তুমি মনের মাঝে রেখো। দাসদা ছিল বীর সেনা, বিভীষণের রাজা, চলে গেলে আমরা এবার পাবো অনেক সাজা। যতই আমরা ঝগড়া করি করি অভিমান, তবু আমরা তোমার কাছে ফিরে ফিরে আসি, কারণ তোমাকে আমরা অনেক ভালোবাসি। দুঃখ সুখে থেকো, আনন্দ থেকো, ভালো রেখো মন, এইভাবে কাটুকটাও তোমার বাকিটা জীবন। ভগবানের কাছে আমাদের করুণ প্রার্থনা, দাসদা যেন সুখে থাকে এই কামনা। ইতি পরিচালন বিভাগ, কর্মীবৃন্দ, নৈহাটি। থাকলেও ডিউটিতে কোনো সময় না নেই, আর যখন যে ডিউটি কোনো সময় না করতো না, সব সময় চলে আসতো। একদম ঠিক আছে, ওকে। हम हो न हो गर्दिश में तारे रहेंगे सदा, भूलोगे तुम भूलेंगे हम, पर वो हमारे रहेंगे सदा। বাহ বাহ, ফাইন ফাইন। কিন্তু বউটা তোকে দেবো, প্রথমে এক মাস তুই কি হাসি, একবারে বলো না না নেবো না, হাসি কি। দাদা রান্না টান্না কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা, বন্ধু রান্না কেমন হয়েছে? নমস্কার, কেমন খাচ্ছেন? হ্যাঁ রে ভগবান দা, তাহলে লোকে ভগবান ভগবানের পাগল, আর এই দেখো ভগবান বসে আছে। ভগবানদা খুব অন্যায় করলো, বলেছি ভগবানদাকে কিনে নিয়ে আসতে। কেমন হয়েছে রান্নাটা? কেমন হয়েছে? আরে পীযুষ ভালো আছে তো? বাহ, ওইখানেই আছো এখন? ইনচার্জ না? কে ইনচার্জ? ও মল্লিক এখন ইনচার্জ? সারা খবরটা দেয়নি তো যে ইনচার্জ হয়েছে? মল্লিক তো খবর দেয়নি যে ইনচার্জ হয়েছে ওখানে না। উজ্জ্বল, এই উজ্জ্বল কেমন খাচ্ছিস বল? খাচ্ছিস কেমন? ভালো হয়েছে? অশোকদা দারুণ, অসাধারণ। পান্নাদা, পান্নাদার একটু বয়স বেড়ে গেছে, আগে অনেক ইয়াং ছিল। গোপটা একটু রং করেন। আর আশিস তো এখন এভারগ্রিন, খালি ঘুরে বেড়াচ্ছে টুপি মাথায় দিয়ে, একদম এভারগ্রিন। মামনি রান্না কেমন হয়েছে বৌদি? বাহ, আর ঘোরে টোরে যা হয়েছে কোথাও? আরে এখন দাদা রিটায়ার করেছে, ফটাফট বেরিয়ে পড়েন। হ্যাঁ বেড়াল, বেড়াল পাশের বাড়িতে দিয়ে যাবেন। এই যে পোষ্য পুষলে না, এটা ভীষণ সমস্যা, ভীষণ সমস্যা। আরে কি খবর? বিশেষদা কেমন হয়েছে রান্না বলো? কেমন খাচ্ছ? এই তোমার পোস্টিং কোথায়? ব্যারাকপুরে? আচ্ছা আচ্ছা। এই বলেন কি অবস্থা, কি খাওয়া দাওয়ার অবস্থা কি? পেটি এখনো পেটি খাও তুমি? আরে বাবা, ওইটা ছাড়তে হবে, পেটি ছাড়তে হবে। আরে এই যে আমাদের সিগন্যাল ডিপার্টমেন্টের কেমন খাচ্ছে সব? ভালো আছে তো সবাই? বাহ। ম্যাডাম কেমন হয়েছে রান্না? ছেলে দৌড়ে, বাহ, এই তো ছেলে দৌড়ে বেড়াচ্ছে তো? কত বড় হলো? স্কুলে যাচ্ছে? বাহ বাহ বাহ, যাক। এই রান্না বান্না কেমন হয়েছে বল? বাহ। মামনি কেমন হয়েছে? আপনি রিটায়ারের পরে অনেক মোটা হয়ে গেছে, অনেক মোটা বাল্কি হয়ে গেছে। ওই যে এখন রিটায়ার করেনি? আচ্ছা আচ্ছা, ও বাহ। কিরে দাদা, তাহলে আসি, শেষ করে দিই এখানে।